এনিওয়ে, ওকে। তো লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছি, লাস্ট ক্লাসে আমরা আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে জাভাস্ক্রিপ্ট শুরু করেছিলাম। জাভাস্ক্রিপ্টটার বেসিক অফ জাভাস্ক্রিপ্ট নিয়ে শুরু করেছিলাম। আপনাদের মধ্যে বলেন, আপনারা কি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা শুরু করেছেন বা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করেছেন? মিড ব্রেকে ধরার প্ল্যান ছিল। আমাদের তো স্যার এখনো প্রজেক্ট মানে ইয়ে ফাইনাল সিলেক্ট হয় নাই? হয়নি কিনা স্যার, এটা তো স্যার ওই রিভিউটা দেওয়া হয়নি স্যার, হইছে আর হয় নাই। আচ্ছা, প্রজেক্টে রিভিউ ওই ফাইনাল সিলেক্টেড না দিলেও আপনারা বেসিক জিনিসপত্র নিয়ে কাজ করতে পারেন। রিভিউ বলতে এরকম না যে ধরেন আপনি যে দিচ্ছেন, যদি একদমই নড়বড়ে আইডিয়া হয় ওটা টোটালি বাদ যাবে। বাট নর্মালি যেটা হবে যে আপনার আইডিয়াটা যেটা দিয়েছেন ওইটা যদি মোটামুটি প্রজেক্টের সাথে ফিজিবল হয় তাহলে মোটামুটি সিলেক্ট হবে। আর আমরা অ্যাডেড একটু ফাংশনালিটি দিব, আমরা বলবো যে এইটা এটা করতে হবে বা এইটা এখানে এই চেঞ্জটা আনতে হবে। বাট মোটামুটি ওভারঅল আইডিয়াটা সেমই থাকবে, বা ওভারঅল আপনি যেটা আইডিয়া দিচ্ছেন ওই আইডিয়াতেই কাজ করতে পারবেন। সো আপনারা যেটা করতে পারেন সেটা বাসায় শুরু করে দিতে পারেন কাজ। আর নর্মালি ক্লাসের সাথে সাথে যদি যান, ইন দ্যাট কেস আপনাদের জন্য সুবিধা হবে। মিড ব্রেক ইজ দ্য টাইম। হ্যাঁ, মিড ব্রেকে একটু সিগনিফিক্যান্ট প্রোগ্রেস মিড ব্রেকে করবেন, তাহলে পরের দিকে প্রেশারটা কম পড়বে। এনিওয়ে, আজকে আজকে খুবই জাস্ট আজকে দুইটা টপিক দেখানোর প্ল্যান ছিল। ওয়ান ওয়াজ জাভাস্ক্রিপ্ট। বেসিক্যালি আমি যদি ফিজিক্যাল ক্লাসে যে 2 ঘন্টা সময় পাই, ওই 2 ঘন্টায় শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশনটা দেওয়া যাবে। ইন্ট্রোডাকশন মানে এইটা যে জাভাস্ক্রিপ্ট কি এবং বেসিক কিছু ভ্যারিয়েবল নিয়ে কাজ, এতটুকু দেখানো যাবে। আর আরেকটা টপিক হচ্ছে ডম ম্যানিপুলেশন। এই টপিকটা আজকে পড়ানোর ইচ্ছা ছিল, বাট আজকে পড়াবো না। এটা হয়তো ফিজিক্যাল ক্লাসে টাইম পাইলে হয়তো এটা একটু দেখাবো। বেসিক জাভাস্ক্রিপ্টটাই আজকে আবার একটু রিভিউ করছি। রিভিউ করে আমি একটু জাভাস্ক্রিপ্টটার টোটাল ইন্ট্রো টু জাভাস্ক্রিপ্ট এই টপিকটা শেষ করবো। ওকে, তো জাভাস্ক্রিপ্ট জিনিসটা গত ক্লাসে ইন্ট্রোডিউস করেছিলাম। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ এট দ্য ব্যাক এন্ড অফ এনি ওয়েবসাইট ডিজাইন। সো নর্মালি আমরা এখন পর্যন্ত এর আগ পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজগুলো পড়েছি সেগুলো ছিল সি, সি প্লাস প্লাস, পাইথন পড়েছি। সো সি প্লাস প্লাস কেও ওয়েব ডিজাইনিং এ যে সি কে ওয়েব ডিজাইনিং এ ইউজ করা যায় না, সি প্লাস প্লাস কে করা যায় হয়তো কিছু কিছু। সি প্লাস প্লাস এরও কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করে এটার জন্য ওয়েব ইন্টারফেস বানানো যায়। But JavaScript is the core language, main language or basic language for actually website backend design. So backend design এর জন্য সবাই JavaScript ইউজ করি। এটার সাথে সি এর সিনট্যাক্স অনেকটা মিলে, বা সি প্লাস প্লাস এর সিনট্যাক্স অনেকটা মিলে, বাট এটা অ্যাকচুয়ালি সি না। এটার ডিফারেন্সটা, এটা একটু ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। হাউএভার এই টোটাল ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখার কোনো দরকার নাই, বা টোটাল ল্যাঙ্গুয়েজটা খুঁটিনাটি শেখার দরকার নাই। জাস্ট বেসিক কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকু শিখবো। যে কোনো ল্যাঙ্গুয়েজে কিছু বেসিক জিনিস সমান, বা নর্মালি সি প্লাস প্লাসে যে বেসিক লজিক গুলো পড়েছেন, ইফ এলস এর লজিক, ফর লুপের লজিক, এই লজিকগুলো সেম, জাস্ট সিনট্যাক্সটা এখানে একটু ডিফারেন্ট। এখানেও আমি সাজেস্ট করবো যে কোনো কিছু মুখস্থ রাখার দরকার নাই, যেহেতু এখানে কোনো ইভালুয়েশন হবে না এই ল্যাবে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট এখন এই ক্লাসটা জাস্ট মনোযোগ দিয়ে একবার দেখে রাখেন। তাহলে আপনি যদি একবার এই ক্লাসটা করে রাখেন, তখন আপনার মাথায় ম্যাপ হয়ে থাকবে যে হ্যাঁ, এই জিনিসটার জন্য এই জিনিসটা, বা এই জিনিসটা আমি এইভাবে হয়তো খুঁজে বের করতে পারি। ইন ফিউচার আপনি যখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন, তখন জাস্ট গুগলে সার্চ দিলেন যে ফর লুপ ইন জাভাস্ক্রিপ্ট, বা বললেন ইফ এলস ইন জাভাস্ক্রিপ্ট। ইফ এলস এর কনসেপ্ট, সিনট্যাক্স মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট এই সার্চ দিলেই হবে। জাস্ট যেহেতু যেহেতু কোনো ইভালুয়েশন নাই, দ্যাটস ওয়াই আপনি এভাবে যখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন, জাস্ট সার্চ দিয়ে দেখবেন যে হ্যাঁ, সার্চ দিলেই ওই সিনট্যাক্স চলে আসবে, ওইভাবে দেখে দেখে ইমপ্লিমেন্ট করবেন। সো দ্যাট ইজ দ্য বেসিক হোল কনসেপ্ট। সো আমি একটু আবার রিভিউ করি খুব কুইকলি। জাভাস্ক্রিপ্টে যে কোনো একটা সংখ্যা, নর্মালি আমরা সি বা সি প্লাস প্লাসে যেমন প্রিন্টের কাজটা করতাম, জাভাস্ক্রিপ্টে সেম ভাবে প্রিন্ট করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করি, দ্যাট ইজ console.log। এটা যদি ইউজ করি তাহলে কনসোলে প্রিন্ট হয়। আমার কনসোলটা কি দেখা যাচ্ছে? আমি আমি দুইটা স্ক্রিন ওপেন করে রেখেছি। ওয়ান ইজ দ্য সাবলাইম টেক্সট অ্যান্ড অ্যানাদার ইজ দ্য ব্রাউজার। দুইটা কি দেখতে পাচ্ছেন পাশাপাশি? স্যার নরমালি তো আমাদের ব্রাউজারে কনসোলটা ওপেন হয়ে থাকে না, তাহলে আমরা স্যার কনসোলে কেন প্রিন্ট করি, আর এই প্রিন্টটা আসলে করে কি লাভ হচ্ছে? এই প্রিন্টটা করে লাভ হচ্ছে যে আমরা জাস্ট শেখার জন্য প্রিন্ট করতেছি। এই সেম জিনিসটা নরমালি আমরা কনসোলে যদি প্রিন্ট করতে পারি, ইন দ্যাট কেস আমি পরে দেখাবো যে কিভাবে মেইন টেক্সটে বা ওই মেইন উইন্ডোতে কিভাবে প্রিন্ট করা যায়।
কনসোলে যদি প্রিন্ট করতে পারেন আপনি উইন্ডোতেও প্রিন্ট করতে পারবেন। লজিকটা দেখেন, লজিকটা তো সেম, ভিতরের ম্যানিপুলেশনের লজিকটা সেম। নর্মালি কনসোলে প্রিন্ট করা হয় এইটার কারণে, বেসিক্যালি দিস ইজ দ্য কেস বা দিস ইজ দ্য উইন্ডো দ্যাট ইউজার উইল সি। বাট আমি অনেক কিছু মেসেজ লিখে রাখতে পারি, বা আমি আমার নিজের ডিবাগ করার জন্য হয়তো অনেক মেসেজ লিখতে পারি, যে মেসেজগুলো আমি কনসোলে লিখবো যাতে এই জিনিসটা ইউজার না দেখে। সো এটাই হচ্ছে মেইন টার্গেট, যে আমি ইউজার যা চাই সেগুলোই দেখাবো, ইউজারকে মেইন ফাংশনালিটি গুলো দেখাবো। বাট মেইন ফাংশনালিটির বাইরেও আমাকে অনেক কিছু ইউজ করতে হতে পারে, কোড ডিবাগ করার জন্য অনেক প্রিন্টএফ কমান্ড লিখতে হতে পারে। সো এই জন্য আমরা কনসোলটা ইউজ করি। সো যে কোনো ওয়েব ডেভেলপমেন্টে এই কনসোলটা ইউজ হয় প্রিন্টের জন্য। সো প্রিন্ট করে করে হচ্ছে আমরা দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। কনসোলে যদি আপনি ফার্স্টে প্রিন্ট করে দেখেন যে এভরিথিং ইজ গোয়িং রাইট, সবকিছু ঠিক মতো আসতেছে, তারপর হচ্ছে আপনি এই সেম কনসোলে যে প্রিন্টটা করতে যাচ্ছেন এটা মেইন টেক্সটে দিয়ে দিবেন বা মেইন উইন্ডোতে দিয়ে দিবেন। এটা হচ্ছে মেইন লজিক। ওকে, তো কনসোলে 3 ধরনের প্রিন্ট আছে। কনসোল ডট লগ যদি দেই তাহলে জাস্ট একটা প্রিন্ট হবে, কনসোল ডট ইরোর দিলে হচ্ছে ইরোর মেসেজ কনসোলে প্রিন্ট হয়, কনসোল ডট ওয়ার্ন দিলে ওয়ার্নিং প্রিন্ট হয়। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় 3 ভাবে, এভাবে var let এবং const দিয়ে। var হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, let হচ্ছে একটা নর্মাল রেগুলার ভ্যারিয়েবলের মতো, আর const হচ্ছে এক ধরনের ভ্যারিয়েবল যেটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটাকে রিঅ্যাসাইন করা যায় না। এটাতে আমি পরে আসতেছি। এটাও আপনারা দেখেছেন যে এইভাবে লেট দিয়ে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবলের সাথে 15 যোগ করলাম, প্রিন্ট করলাম xx 30, যে 30 সংখ্যা প্রিন্ট হিসেবে পাচ্ছি। সেম ভাবে const p ইকুয়াল টু 12 করেছি। এখন আমাকে বলেন যে এই p এর ভ্যালুটা কি চেঞ্জ করা যাবে? p এর ভ্যালুটা চেঞ্জ করা যাবে কিনা? এর ভ্যালুটা চেঞ্জ করা যাবে না, কারণ পি ইজ অফ কনস্ট্যান্ট টাইপ। পি কনস্ট্যান্ট টাইপের একটা ভেরিয়েবল, আর কনস্ট্যান্ট টাইপের কোনো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায় না। সো বেসিক্যালি আপনার যখন ওয়েব ডেভেলপমেন্টে এই ইয়াগুলো করবেন, সো বেসিক্যালি এখানে এমন কিছু কিছু ভেরিয়েবল থাকে যে ভেরিয়েবল গুলো কখনো চেঞ্জ হয় না। যেমন ইউজারের নেম কি কখনো চেঞ্জ হবে? মোটামুটি শিওর যে একজন মানুষের নেম কখনো চেঞ্জ হয় না, একজন মানুষের কিছু কিছু জিনিস আছে কখনো চেঞ্জ হয় না, যেমন বার্থ ইয়ার, বার্থ ডেট, ডেট অফ বার্থ কখনো চেঞ্জ হয় না। সো বেসিক্যালি এটা সাজেস্টেড যে কিছু কিছু ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলগুলো কখনো চেঞ্জ হয় না, সেগুলোকে আপনি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করে রাখবেন। যে কোনো মানুষের ইউনিক ফিচার গুলা কখনো চেঞ্জ হয় না, ইউনিক এরকম কয়েকটা ফিচার আছে, সেইগুলা জন্য আমরা হচ্ছে ইউজ করতে পারি কনস্ট ভ্যারিয়েবলটা। সো এটা অনেক নর্মালি আপনারা যে প্রজেক্ট করবেন এটা খুবই ছোট প্রজেক্ট, বাট বেসিক্যালি অনেক বড় যখন প্রজেক্ট আমরা করি তখন আসলে এই জিনিসগুলো ম্যাটার করে, যে কোন ভ্যারিয়েবলটাকে কিভাবে ডেভেলপার ডিক্লেয়ার করছে। বাট আপাতত যেটাই ডিক্লেয়ার করেন কোনো সমস্যা নেই। বাট এটা জাস্ট বলার জন্য বলে রাখলাম যে বেসিক্যালি এইভাবে হয়তো বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে এটা। সো বেসিক্যালি ডাটা টাইপ হচ্ছে এই কয়েকটা, সি জাভাস্ক্রিপ্টে এই কয়েকটা ডাটা টাইপ আছে। নর্মালি আমরা যে কয়টা ডাটা টাইপ ইউজ করেছি, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এই কয়েকটা ছিল কমন। এখানে আরো 3টা ডাটা টাইপ হচ্ছে এক্সট্রা অ্যাড হয়েছে। এই এটা কি আমি গত ক্লাসে করেছিলাম, এক্সপ্লেন করেছিলাম, নাল আর আনডিফাইন্ড। কারো কি মনে আছে নাল আর আনডিফাইন্ড জিনিসটা কি? ওকে, মনে না থাকলে সমস্যা নেই, আমি একটু সংক্ষেপে বলি। জাভাস্ক্রিপ্টে আরো 2টা ভ্যারিয়েবল আছে, ওয়ান ইজ নাল ভ্যারিয়েবল এন্ড আনাদার, নাল একটা ডাটা টাইপ এন্ড আনাদার ইজ আনডিফাইন্ড ডাটা টাইপ। নাল মানে হচ্ছে এইটা, এই 2টা জিনিস নিয়ে আপনারা বেসিক খুব ডিটেলসে জানবেন। সেটা হচ্ছে ডিটেলসে জানার কিছু নাই, বাট এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কভার করবে হচ্ছে থার্ড ইয়ারে ডাটাবেস যখন পড়াবে। তো তাও আমি জাস্ট একটু কনসেপ্টটা বলার জন্য বলি। নাল ইজ দ্য ভ্যালু, যেটা হচ্ছে ধরেন কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু এক্সিস্ট করে, বাট আপনি সেই ভ্যারিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করলেন না। ইন দ্যাট কেস আমি বলবো যে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে নাল। সো নাল মানে কি? নাল মানে হচ্ছে আমার ভ্যারিয়েবলের ভ্যালু এক্সিস্ট করে, বাট আপনি ওই ভ্যালুটা দিলেন না, ইউজার ইনপুট দেওয়ার সময় সাপোজ ওই ভ্যালুটা দিল না, সেটা হচ্ছে নাল। যেমন এটা হতে পারে সাপোজ কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করার সময় আপনার অনেকগুলো ইনফরমেশন লাগলো। সো অনেকগুলো ইনফরমেশনের মধ্যে একটা ইনফরমেশন হতে পারে এটা যে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা এরকম রাখলো যে সে অপশনাল হিসেবে রাখলো। সো ফোন নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সো সাপোজ আপনি ফোন নাম্বারটা দিলেন না, এর মানে কি? এর মানে হচ্ছে এটা যে ফোন নাম্বার এক্সিস্ট,
বাট হাউএভার ইউ হ্যাভ নট গিভেন দ্য ভ্যালু অফ ফোন নাম্বার। যখন আপনি ফোন নাম্বার দিবেন না তখন এটা নাল দিয়ে অ্যাসাইন হবে। আর আনডিফাইন্ড মানে হচ্ছে এইটা যে ওই ভ্যারিয়েবলের ভ্যালুই এক্সিস্ট করে না। ঠিক আছে, ভ্যারিয়েবলের ভ্যালুই এক্সিস্ট করে না। আগেরটা ছিল যে ভ্যারিয়েবলের ভ্যালু এক্সিস্ট করে বাট ইউজার ভ্যারিয়েবলের ভ্যালুটা ইনপুট হিসেবে দেয়নি। আর আনডিফাইন্ড মানে হচ্ছে এটা যে ভ্যারিয়েবলের ভ্যালুটাই এক্সিস্ট করে না, ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে বাট ভ্যালুটা এক্সিস্ট করে না। এইটার একটা এক্সাম্পল কি হতে পারে, যে এরকম কিছু চিন্তা করেন যে এরকম একটা ভ্যারিয়েবল, সাপোজ আপনার পার্সোনাল রিলেটেড বা আপনার যে কোনো একটা মানুষের বেসিক ইনফরমেশন রিলেটেডই একটা ভ্যারিয়েবলের কথা চিন্তা করেন, একটা ফিচারের কথা চিন্তা করেন, যে ফিচারটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে আর যেটার ভ্যালু নাই। একটা হতে পারে এরকম যে সাপোজ একজন পার্সন যে আনম্যারিড, তার জন্য স্পাউস নেম এই ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু এক্সিস্ট করে না, করে? না স্যার। রাইট, তার ভ্যালু কিন্তু এক্সিস্ট করে না। এইটা নর্মালি এটা সাজেস্টেড যে ধরেন একটা পার্সন যদি শুরুতেই আপনাকে জানায় দেয় যে ভাই আমি আনমেরিড, তখন আপনি ওই ভ্যালুর জন্য অপশনটাই দিবেন না। তখন আপনি ওই মাঝখানে আপনার কোডে একটা অপশন থাকবে এই কোনো ভ্যালু আনডিফাইন্ড কিনা সেটা ধরার জন্য। সো যে ভ্যালুটা আনডিফাইন্ড বা যে ভ্যারিয়েবলটা আনডিফাইন্ড সেই ভ্যারিয়েবলটা ইউজার থেকে ইনপুটই নেবেন না। সো আপনি যদি শুরু থেকেই জানতে পারেন যে ইউজারটা হচ্ছে আনমেরিড, ইন দ্যাট কেস আপনি কখনো ওই ইনপুট বক্সটা শো করবেন না যে ইনপুট বক্সে স্পোজ নেম চাওয়া হবে। সো এই জন্য এই দুইটা কনসেপ্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি সবগুলো ভ্যারিয়েবলই খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ভ্যারিয়েবলের কনসেপ্ট জানাই খুবই ইম্পর্টেন্ট, বাট এই দুইটা ভ্যারিয়েবল হচ্ছে নতুন এবং এই দুইটা ভ্যারিয়েবল এভাবে কাজ করে। যে নাল হচ্ছে এইটা যে ভ্যারিয়েবলের ভ্যালু এক্সিস্ট করে বাট আপনি দিলেন না। সো একজন মানুষ যদি ম্যারিড হয়, ইন দ্যাট কেস অফকোর্স তার স্পাউস নেম আছে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা এক্সিস্ট করে এবং সে সাপোজ দিল না। সো যখন সে দিবে না তখন সেটা আমি নাল দিয়ে অ্যাসাইন করব। আর যদি এরকম হয় যে ভ্যারিয়েবলের ভ্যালুই এক্সিস্ট করে না, লাইক আনমেরিড পার্সনের তো আর স্পাউস নেম নাই, সো ইন দ্যাট কেস ওইটা যেহেতু এক্সিস্ট করে না দ্যাটস ওয়াই আনডিফাইন্ড। এটার এক্সাম্পল হচ্ছে এইটা, যেমন দেখেন লেট জেড, জেড নামে জাস্ট একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলটাকে জাস্ট টাইপ অফ দিয়ে চেক করতেছি এই ভ্যারিয়েবলের টাইপটা কি। এই ভ্যারিয়েবলে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই এই জেটে, ঠিক আছে, এই জেটে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। এখানে অনেকগুলো ভ্যালু নিয়েছি, এটা স্ট্রিং টাইপের, এটা নাম্বার টাইপের, এটা বুলিয়ান টাইপের, এটা ফ্লোট টাইপের, এটা হচ্ছে নাল, এটা আনডিফাইন্ড টাইপের। আনডিফাইন্ড লিখে দিলে এটা আনডিফাইন্ড টাইপ বোঝায়। সো এখানে আমি এইখানে 48 নম্বর লাইন থেকে জাস্ট এগুলো প্রিন্ট করতেছি, প্রত্যেকটা টাইপ প্রিন্ট করছি। তো দেখেন এগুলো টাইপ প্রিন্ট করেছে যে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এগুলো প্রিন্ট ইন করেছে। তো এইখানে দেখেন লাস্টে আনডিফাইন্ড আসছে দুইবার, তার মানে লাস্টের এই জেডটা এই 55 নাম্বার লাইনটা যেটা দেখেন 55 নাম্বার লাইন, সো 55 নাম্বার লাইনের জন্য আনডিফাইন্ড আসছে। 55 নাম্বার লাইনে আমি যে কাজটা করেছি, আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দ্য টাইপ অফ ভ্যারিয়েবল জেড, ভ্যারিয়েবল জেড এর টাইপটা কি। এখানে বলতেছে যে ভ্যারিয়েবলের জেড এর টাইপটা আনডিফাইন্ড। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ভ্যারিয়েবল জেড এক্সিস্ট বাট এইটার অ্যাকচুয়ালি ভ্যালুটা এক্সিস্ট করে না, ওর কোনো ভ্যালু এই কম্পাইলার জানে না, দ্যাটস ওয়াই এটা টাইপটা দিয়েছে আনডিফাইন্ড। এনিওয়ে এটা হয়তো এখনকার সময় আপনাদের তেমন কাজে লাগবে না, ইন ফিউচার এই 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 এইগুলা নিয়ে অনেক ডিল করতে হবে। ওকে, তো কনক্যাটিনেশনের ক্ষেত্রে কেউ কি কিছু বলছেন? আচ্ছা, নেক্সটে যাই। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো নেক্সট Yes, যেটা sir. কনক্যাটেনেশনের কাজটা আমরা করেছি, কনক্যাটেনেশনটা আমরা যেটা সাজেস্টেড যেটা হচ্ছে টেম্পলেট স্ট্রিং ইউজ করবেন কনক্যাটেনেশনের জন্য। এটার জন্য এরকম দুইটা সিম্বল আমরা ইউজ করি, এটা হচ্ছে ব্যাকটিক সিম্বল। সো এই ব্যাকটিক সিম্বলের মাঝখানে লিখবেন এই দুইটা সিম্বলের মাঝখানে যা লিখবো, এই দুইটার মাঝখানে স্ট্রিংটা লিখবো আর ভ্যারিয়েবলের আগে ডলার সাইন দিব এবং ভ্যারিয়েবলটাকে ইনক্লোজ করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে বুঝাবে যে এটা হচ্ছে ভ্যারিয়েবল, সে ভ্যারিয়েবল এখানে প্রিন্ট করতে যাচ্ছে, এটা এইচ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে যাচ্ছে, আর বাকি জায়গায় স্ট্রিংটা থাকবে। ইকো একটা ফাংশন দেখেছি, এটা অনেকটা সি প্লাস প্লাস এর মতোই, যে টু আপার কেস টু লোয়ার কেস, টু আপার কেস দিয়ে আমি স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করছিলাম, টু লোয়ার কেস দিয়ে স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করেছিলাম।
সাবস্ট্রিং 1 2 3 এর মানে হচ্ছে দেখেন আমি নেম নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম জন ডুই, আর সাবস্ট্রিং 1 2 3 মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 এর আগ পর্যন্ত যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে কনসিডার করব। এখানে ফার্স্ট স্ট্রিং কোনটা, ও, আর থার্ড স্ট্রিংটা হচ্ছে এন। সো 1 থেকে এন এর আগ পর্যন্ত, সো 1 থেকে শুরু 3 এর আগ পর্যন্ত, সাবস্ট্রিং 1,3 এটা বোঝায় 1 থেকে শুরু 3 এর আগ পর্যন্ত। সো 1 থেকে শুরু 3 এর আগ পর্যন্ত মানে হচ্ছে আমার ও এইচ এই লেখাটা। সো বেসিক্যালি এই লেখাটাকে নেয়াটাকে বোঝায়। সো এটা যদি আপনি লেখেন নেম ডট সাবস্ট্রিং 1,3 তার মানে হচ্ছে বোঝায় যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত যাবেন। এন্ড পরে টু আপার কেস ইউজ করা যায়, বা ডট 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 দিয়ে আপনি আরো নেস্টেড কমান্ড দিতে পারেন। এই কমান্ডটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলোই সুবিধা যে অনেক নেস্টেড কমান্ড ইউজ করা যায়। সো বেসিক্যালি ইউর কোড উইল লুক সিম্পল। এখানে আপনার কোড সিম্পল দেখাবে। এখানে দেখেন আমি ওএইচ নিয়েছি, ওএইচ কে আলাদা করেছি। এই এই কনসোলটা দেখা যাচ্ছে হয়তো, এই যে দেখেন 56 নাম্বার, স্যার এখানে কি কোনো 66 নাম্বার। সিরিয়াল মেইনটেইন করা লাগবে? যে কোনটা আগে দিতে পারবো, হ্যাঁ, কোনটা হ্যাঁ, পরে? সিরিয়াল বলতে হচ্ছে আপনি যে সিরিয়ালে দিবেন সেই সিরিয়ালে কাজ করবে। তো আমি যদি যে নেম ডট সাবস্ট্রিং 1 3 দেই, তাহলে প্রথমে এই টোটাল নেমটা থেকে 1 থেকে 3 এর সাবস্ট্রিংটাকে বের করে নিয়ে আসবে। সো নেম থেকে 1 থেকে 3 এর সাবস্ট্রিংটা হচ্ছে ওএইচ। সো শুরু থেকে সে কাজটা করবে, সে হচ্ছে ওএইচ কে বের করে নিয়ে আসবে, ওএইচ কে বের করে নিয়ে আসবে। এর পরের কাজটা হচ্ছে সে এই ওএইচ টাকে আপার কেসে নিয়ে যাবে। সো ওএইচ টা হয়ে যাবে বড় হাতের ও বড় হাতের এইচ, এটা হয়ে যাবে। বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা নেস্টেড কমান্ড আর কি। সেম ভাবে এখন আমি যদি ডট টু লোয়ার কেস দিতাম তাহলে এইটাকে আবার লোয়ার কেসে কনভার্ট করতো। সো সিকোয়েন্সিয়ালি একটার পর একটা কমান্ড এক্সিকিউট হবে। সো এইভাবে আপনি নেস্টেড কমান্ড ইউজ করতে পারেন ইন জাভাস্ক্রিপ্ট। নেক্সট যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট স্প্লিটের কাজটা। এটা অনেক যে কোনো সার্চ বাটনে এই কাজটা করতে হয়। বেসিক্যালি ইউজার যখন সার্চ করে, ইউজার কয়েকটা স্ট্রিং লেখে, এবং ইউজার নর্মালি যে জিনিসটা করে সেটা হচ্ছে স্পেস সেপারেট করে লিখে। সাপোজ আপনি যে কোনো কিছু একটা সার্চ করলেন, আপনি স্পেস সেপারেট করে লিখবেন। নর্মালি ইউজাররা এইভাবেই লিখে স্পেস সেপারেট করে। সো স্পেস সেপারেট যেহেতু করে দেখে, যে কোনো সার্চ ইঞ্জিনে যে বেসিক কাজটা হয়, বেসিক বা প্রথম কাজটা যেটা, সেটা হচ্ছে ইউজার যে স্ট্রিং গুলা দিচ্ছে প্রত্যেকটা স্ট্রিংকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা, বা স্ট্রিং গুলাকে আলাদা আলাদা করে নিয়ে আসা, এক্সট্রাক্ট করে নিয়ে আসা। সো এই কাজটাই হয়, এক্সট্রাক্ট করে সে নিয়ে আসে। কনসোল ডট এই নেম ডট স্প্লিট যে কাজটা করে, সে আমাকে একটা অ্যারে রিটার্ন করে। বেসিক্যালি হোয়াট অ্যাকচুয়ালি ইট ডাজ, ইট অ্যাকচুয়ালি রিটার্নস মি অ্যান অ্যারে অফ দ্য এলিমেন্টস, অ্যারে অফ দ্য এলিমেন্টস অর অ্যারে অফ দ্য স্ট্রিং রিটার্ন করে। সো আমার এখানে নেমে ছিল জন ডোই। সো নেমে জন ডোই ছিল। সো স্পেসের উপর ভিত্তি করে সে হচ্ছে টোটাল স্ট্রিংটাকে ভাগ করেছে। যেহেতু এখানে একটা স্পেস, দ্যাটস ওয়াই সে টোটাল টোটাল যে ভ্যারিয়েবল বা টোটাল যে স্ট্রিংটা ছিল এটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। সো আমাকে সে দুইটা স্ট্রিং রিটার্ন করছে, এবং এই স্ট্রিংটা সে রিটার্ন করছে অ্যারে দিয়ে। সো এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যারে, অ্যারেতে দুইটা এলিমেন্ট, এবং দুইটা এলিমেন্টে জিরো ইন্ডেক্সে সে জন রিটার্ন করেছে, ফার্স্ট ইন্ডেক্সে সে ডই রিটার্ন করেছে। সেম ভাবে এটা যদি আরো বড় স্ট্রিং থাকতো, সাপোজ আমি আরো বড় যদি স্ট্রিং দেই এবিসিডি, এই টাইপের আরো কিছু বড় স্ট্রিং দিলাম, ইন দ্যাট কেস সে আমাকে বলেন তো কয়টা রিটার্ন করবে, এইটার ক্ষেত্রে কয়টা রিটার্ন করবে? এটার ক্ষেত্রে রিটার্ন করবে হচ্ছে 4টা। সো এর সাইজ হবে 4টা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন, বা আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক জি মতো? স্যার। ওকে, তো এটার ক্ষেত্রে যেটা রিটার্ন করবে দেখেন, স্পেস সেপারেট করে এই 4টা এলিমেন্টকে আলাদা আলাদা রিটার্ন করবে। সো বেসিক্যালি 4টা জিনিস রিটার্ন করবে, যে দেখেন 4টা জিনিস রিটার্ন করেছে, জন ডুই বিবিসিডি এ বি কে এম কে, এইভাবে 4টা জিনিস রিটার্ন করেছে। সো এই জিনিসটা অনেক ইউজ করতে হবে, এই স্প্লিট ফাংশনটা। সো এটা পরে এই অ্যারেটাকে নিয়ে কাজ করতে হয়, বা যে কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট কাজটা হচ্ছে স্প্লিট করা, স্প্লিট করে এই প্রত্যেকটা স্ট্রিংকে নিয়ে আলাদা আলাদা ভাবে সার্চ দেওয়া। সেম নাম্বারস, এইটাকে অ্যারে ডিফাইন করার ওয়েটা হচ্ছে এটা, যে নিউ অ্যারে দিয়ে আমি অ্যারে ডিফাইন করি, কনসোল ডট লগে নাম্বারস লিখলাম, নাম্বার পাওয়া যায়। এই অ্যাসাইনমেন্ট গুলা হচ্ছে আমরা পারি যে কোনো সি সি প্লাস প্লাস অ্যারে ইন্ডেক্সিং যেভাবে ছিল, বা যেভাবে অ্যারেকে অ্যাক্সেস করতাম, এখানেও সেম ভাবে আমি অ্যারে ইন্ডেক্সিংও সেম ভাবে, এখানে সেম ভাবে আমি অ্যাক্সেস করব।
এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এইটা যে আনশিফট। নর্মালি এই পুশ পপ তো পুশ পপ সি প্লাস প্লাসও ছিল, এবং জাভাতে হয়তো পড়ছেন। পুশ করা মানে হচ্ছে অ্যারের শেষে একটা এলিমেন্ট অ্যাড করা, পপ করা মানে হচ্ছে অ্যারের শেষ থেকে কোনো একটা এলিমেন্ট বের করা। যদি এরকম হয় যে আপনি অ্যারের শুরুতে কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন যে fruits ডট আনশিফট। সো fruits ডট আনশিফট বেরিজ যদি লিখেন, ইট মিনস আমি চাচ্ছি অ্যারের শুরুতে কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে। তো এই যে আমাকে দেখেন, আমি এখানে অ্যারেটা নিয়েছি fruits ডট পুশ, আমি এখানে অ্যারেটা নিয়েছি এইখানে এই নাম্বার লাইনে। সো এখানে যদি আমি একটু প্রিন্টিং কমান্ডটা দেখি, এটা হচ্ছে 82 নাম্বার লাইনের জন্য প্রিন্ট দিচ্ছে। সো 82 নাম্বার লাইনে আমি এই ফ্রুটস অ্যারেটাকে প্রিন্ট করলাম। 85 নাম্বার লাইনে এখানে হচ্ছে আমি অ্যাপেলের জায়গায় পিয়ার্স দিলাম। সো দেখেন অ্যাপেলের জায়গায় পিয়ার্স আসছে পরে, ঠিক পরের লাইনে। এবং দেখেন তারপরের লাইনে আমি আবার একটা কনসোল ডট লগ দিয়েছি এইখানে। বেসিক্যালি এই দুইটা কনসোল ডট লগ সেমই। আর এখানে জাস্ট দেখিয়েছে যে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারেন। এখানে ম্যাঙ্গো প্রিন্ট করেছি, ম্যাঙ্গো পুশ করেছি, এই যে ম্যাঙ্গো পুশ হয়েছে। এবং দেখেন এইখানে ভেরিজটা শুরুতে চলে আসছে। এইখানে দেখেন তার জাভাস্ক্রিপ্টের অ্যারেতে কি মিক্সড ডেটা টাইপ রাখা যায়? হ্যাঁ, মিক্সড ডেটা টাইপ রাখা যায়। এখানে দেখেন আমরা মিক্সড ডেটা টাইপ রেখেছি, পাইথনের মতো সেম ভাবে মিক্সড ডেটা টাইপ রাখা যায়। এখানে দেখেন এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্ট্রিং টাইপের, এটা ইন্টিজার টাইপের বা হচ্ছে এটা নাম্বার টাইপের, আর এটা হচ্ছে বুলিয়ান টাইপের। সো মিক্সড ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টে রাখা যায়, জাস্ট লাইক দ্য পাইথন। সো এখানে দেখেন যে কাজটা করেছি, ম্যাঙ্গোটাকে পুশ করেছি। ম্যাঙ্গোটাকে পুশ করার পর আনশিফট করেছি বেরিজকে। আনশিফট করা মানে হচ্ছে এইটা যে আমি চাচ্ছি এই স্ট্রিংটা একদম অ্যারের শুরুতে চলে আসুক। এইটাই হয়েছে, দেখেন এই স্ট্রিংটা অ্যারের শুরুতে চলে আসছে। এই যে 95 নাম্বার লাইনের জন্য এই লাইনটা প্রিন্ট করেছে ফর 95। দেখেন 95 নাম্বার লাইনে আমি শুরুতে ভেরিস পাচ্ছি আর শেষে পাচ্ছি ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস পাচ্ছি হচ্ছে এই ম্যাঙ্গোটাকে পুশ করার জন্য। আর ফ্রুটস ডট আনশিফট ভেরিস মানে হচ্ছে আমার স্ট্রিং এর একদম শুরুতে বা আমার অ্যারের একদম শুরুতে কোনো একটা স্ট্রিং চলে আসবে। এটাই চলে আসছে, অ্যারের একদম শুরুতে এই স্ট্রিংটা চলে এসেছে। তারপর বেসিক্যালি পপ ফাংশন যেটা করে, যে পপ ফাংশন মানে হচ্ছে শেষ এলিমেন্ট থেকে কোনো ইন্ডেক্স যদি কোনো যদি কোনো কিছু যদি বের করতে চান, তাহলে পপ ফাংশন ইউজ করতে পারেন। এইখানে এই পপ ফাংশনটা পপ করে এটাকে অন্য একটা ভ্যারিয়েবল আপনি অ্যাসাইন করতে পারেন। নরমালি এটা পপ করলে সে বেসিক্যালি এই পপ ফাংশনটা ইট উইল গিভ ইউ এ ভ্যালু। ইট নট অনলি পপস দ্য এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা সে আপনাকে একটা ভ্যালু রিটার্ন করবে। আপনি পরে এই ভ্যালুটা নিয়ে অন্য কোথাও অ্যাসাইন করতে পারেন। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কনসোল ডট লগ ইন্ডেক্স অফ অ্যাপলস। এইটা মানে হচ্ছে যে নর্মালি কোনো একটা স্ট্রিং একটা অ্যারেতে আছে কিনা এইটা বোঝার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি। ফ্রুটস ডট ইন্ডেক্স অফ যদি অ্যাপল দেই বা ইন্ডেক্স অফ যে কোনো একটা স্ট্রিং যদি দেই এবং এইটার রিটার্ন যদি হয় -1, তার মানে হচ্ছে সেই স্ট্রিংটা এই অ্যারেতে এক্সিস্ট করে না। নর্মালি সি প্লাস প্লাসে যদি কোনো রকম বিল্ট ইন ফাংশন ইউজ না করে আমরা এই জিনিসটা করতে চাইতাম, তাহলে হয়তো ফুল অ্যারেতে সার্চ করতে হতো। ফুল অ্যারেতে একটা লুপ চালিয়ে হয়তো সার্চ করতাম আমরা যে এই লুপে এই টোটাল অ্যারেতে কোনো এই এই পার্টিকুলার এলিমেন্টটা আছে কিনা। সো ফুল অ্যারে চালিয়ে সার্চ করতাম, যদি ফুল অ্যারেতেই না থাকতো ইন দ্যাট কেস বলতাম যে হ্যাঁ টোটাল অ্যারেতে এই এলিমেন্টটা নাই। বাট এখানে দেখেন, এখানে একটা জিনিস বা একটা স্ট্রিং কোন একটা অ্যারেতে আছে কিনা এটা জাস্ট একটা কমান্ড দিয়ে আপনি বের করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট fruits ডট ইন্ডেক্স অফ। সো এখানে দিয়ে অ্যাপলস যদি দিয়ে দেন, ইন দ্যাট কেস অ্যাপলস এই জিনিসটা এই অ্যারেতে আছে কিনা সেটা আপনাকে রিটার্ন করবে। হাউএভার এখানে এই কনসেপ্টটা এখন যাচ্ছে অবজেক্টে। এখন পর্যন্ত কি কারো কোনো ডাউট আছে যে নর্মাল ডাটা টাইপ অ্যারে পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা, যে জাভাস্ক্রিপ্টে নর্মাল ডাটা টাইপ নিয়ে কিভাবে কাজ করছি? আচ্ছা, ওকে, আই হোপ কারো ডাউট নেই। আমি হচ্ছে এখন অবজেক্টে যাব। জাভাস্ক্রিপ্টে অবজেক্টের কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম। নর্মালি আমাদের সি প্লাস প্লাস অবজেক্টের কনসেপ্টটা কিরকম ছিল, সি প্লাস প্লাস অবজেক্টের কনসেপ্ট এরকম ছিল যে আপনারা আগে ক্লাস তৈরি করতেন, তারপরে এই ক্লাসটা যদি মেমোরি অ্যালোকেট করা হতো, ক্লাসের এগেনস্টে যদি মেমোরি অ্যালোকেট করা হতো, দেনই হচ্ছে আমি একটা অবজেক্ট পেয়ে যেতাম, তাই না? এট ফার্স্ট ইউ ডিক্লেয়ার দ্য ক্লাস, আপনি ক্লাস ডিক্লেয়ার করতেন,
ক্লাসে যখন মেমোরি অ্যাসাইন করতে বা মেমোরি অ্যালোকেট করতেন ক্লাসের জন্য, ইন দ্যাট কেস আপনি পাইতেন হচ্ছে অবজেক্ট, আপনি অবজেক্ট পাইতেন। কনসেপ্ট এরকম ছিল না? হ্যাঁ বা না কিছু একটা বলেন। জি স্যার। হ্যাঁ, তো এরকম ছিল। এইখানে কনসেপ্টটা হচ্ছে এরকম, এইখানে এই কনসেপ্টটাও আছে যে এভাবে ক্লাস তৈরি করে অবজেক্ট করা যায়, অবজেক্ট তৈরি করা যায়, বাট এখানে একটা কনসেপ্ট হচ্ছে এইটা যে আপনি ডাইরেক্ট অবজেক্ট তৈরি করতে পারবেন, ডাইরেক্ট অবজেক্ট তৈরি করতে পারবেন ওই ক্লাস স্যার ইনিশিয়ালাইজ ক্লাসের না করে। মধ্যে ভ্যারিয়েবলের নামটা বুঝলাম না স্যার। ক্লাস কি কনস্ট্যান্ট বা গ্লোবাল এরকম হতে পারে? এটাতে আর স্যার আসতেছে এটা যদি আসতেছে কনস্ট্যান্ট হয় তাহলে লিখলাম কি করে নিচে ইমেলটা? হ্যাঁ 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 আসতেছে। সো এখানে দেখেন নর্মালি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ক্লাস জিনিসটা হচ্ছে এটা যে সি সি প্লাস প্লাস এর ক্লাসের কনসেপ্টটা ছিল অনেক এরকম। আগেই হচ্ছে আমাকে একটা ক্লাসের যে স্ট্রাকচারটা সেটা ডিফাইন করতে হতো, ডিফাইন করতাম, এখানে বলে দিতাম যে এই ভেরিয়েবলের টাইপ এইটা, এটা গ্লোবাল, এটা পাবলিক, তারপর এখানে এই মেথড গুলা থাকবে, এইগুলো আগে ডিফাইন করতাম। তারপর হচ্ছে আমরা আমরা ক্লাসটাকে ডিফাইন করতাম, ঠিক আছে? তারপরে ডিফাইন করতাম না বেসিক্যালি, তারপর মেমোরি অ্যালোকেট করতাম এবং সেখানে ভ্যালু অ্যাসাইন করতাম। সো মেমোরি অ্যালোকেট করা এবং ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে সেকেন্ড পার্টের জব। সো মেমোরি অ্যালোকেট করার পরেই আমি বলতাম যে আমার ওই ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করা হয়েছে। বাট জাভাস্ক্রিপ্টে যে কনসেপ্টটা বলছি, জাভাস্ক্রিপ্টে বলছি এইটা যে আপনি এই ক্লাসের ডেফিনেশনটাই না দিয়েই বা ক্লাসটাকে ডিফাইন না করেই ডাইরেক্টলি আপনি একটা অবজেক্ট তৈরি করতে পারেন। এই পার্সন হচ্ছে এরকম ডাইরেক্টলি একটা অবজেক্ট, যে অবজেক্টের টাইপটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপের। যে অবজেক্টের টাইপটা কনস্ট্যান্ট বলতে বোঝায় যে এই টাইপে এই পার্সন, এই ভ্যারিয়েবলটা বা এই পার্সন নামের যে আইডেন্টিফায়ারটা আমি দিয়েছি বা পার্সন নামে যে স্ট্রিংটা এটা ইউজ করছি, এইখানে আপনি ক্লাস ব্যতীত অন্য কোনো কিছু অ্যাসাইন করতে পারবেন না। ক্লাস ব্যতীত বা এই টাইপের ইনফরমেশন ব্যতীত অন্য কিছু অ্যাসাইন করতে পারবেন না, এইটা বোঝাচ্ছে। এইটার টাইপটা হবে যেটা একটা ক্লাস টাইপের অবজেক্ট হবে, বাট একটা অবজেক্ট হবে এবং এই অবজেক্টটাকে এই কনস্ট্যান্ট মিন করে এইটাই যে এই অবজেক্টটাকে আপনি অবজেক্ট ব্যতীত অন্য কোনো কিছুতে রিপ্লেস করতে পারবেন না। এটা বলতে এটা বুঝাচ্ছি যে আপনি যদি এরকম করেন যে পার্সনের জায়গায় এরকম অবজেক্ট বা এরকম অ্যাট্রিবিউট না রেখে যদি পার্সনের জায়গায় ডাইরেক্টলি সাপোজ এইরকম অ্যাসাইন করে দেন যে পার্সন ইকুয়ালস টু 1 2 3 XYZ, এভাবে স্ট্রিং অ্যাসাইন করে দিলেন, এই কনস্ট্যান্টটা এইটাকে অ্যাসাইন করতে দিবে না। কারণ এই কনস্ট্যান্টটা, এই জিনিসটা মাথায় রাখবে যে পার্সন ইজ অফ অবজেক্ট টাইপ, এটা একটা অবজেক্ট টাইপের জিনিস এবং এইখানে অবজেক্টের জন্য যেরকম ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবল গুলাকে চেঞ্জ করতে সে দিবে এবং নতুন ভ্যারিয়েবলকে সে ডিক্লেয়ার করতে দিবে বা নতুন ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে দিবে। লাইক এই পার্সন ডট ইমেলে যে কাজটা করেছি, আমি পার্সন অবজেক্টের জন্য অন্য আরেকটা ভ্যারিয়েবল ইউজ করছি, আরেকটা ভ্যারিয়েবল অ্যালোকেট করলাম এবং ভ্যারিয়েবল অ্যালোকেট করে সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। সে আমাকে এইটা করতে দিবে, বাট সে আমাকে এই জিনিসটা করতে দিবে না। রান করে দেখি। এই যে দেখেন সে আমাকে এই জিনিসটা করতে দেয় না, সে আমাকে বলছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। দিস কনস্ট্যান্ট মিন করে এইটাই যে আমার ভ্যারিয়েবলে ভ্যালুটা চেঞ্জ হবে না বা ভ্যারিয়েবলের বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে এটা যদি এরকম এই টাইপের ভ্যারিয়েবল যদি হয়, অবজেক্ট টাইপের ভ্যারিয়েবল হয়, ইন দ্যাট কেস কনস্ট্যান্ট এটা ইনশিওর করে যে ভ্যারিয়েবলটার টাইপটা চেঞ্জ হবে না, ভ্যারিয়েবলটার টাইপটা চেঞ্জ হবে না। লাইক এটা টাইপ হচ্ছে অবজেক্ট টাইপের, এইটাকে আপনি স্ট্রিং টাইপের বানাতে পারবেন না। হাউএভার ফার্স্ট নেম বা লাস্ট নেম এগুলো চেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম লাস্ট টাইম চেঞ্জ করা যাবে, ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করা যাবে। চেঞ্জ করে দেখি। এই যে দেখেন আমাকে কোনো এরর দেয় নাই, তার মানে সে চেঞ্জ করতে দিয়েছে। বেসিক কনসেপ্টটা আবার একটু বলি। এই কনস্ট্যান্ট মানে এইটা ছিল, এটা কনস্ট্যান্ট নেম ইকুয়াল টু এটা দিয়েছেন, এর মানে হচ্ছে এই নেমে আপনি এইটা বাদে অন্য কোনো কিছু অ্যাসাইন করতে পারবেন না। এই কনস্ট্যান্টের কনসেপ্টটা এরকম ছিল যখন একটা ভ্যারিয়েবল ইউজ করতেছেন।
একটা ভ্যারিয়েবল যখন ইউজ করতেছেন এবং তখন একটা সিম্পল ভ্যারিয়েবল, এটাকে বলতেছি একটা সিম্পল ভ্যারিয়েবল, আর ওইটাকে বলতেছি আমি একটা অবজেক্ট টাইপের ভ্যারিয়েবল, আর এটাকে তো বলতেছি আমি একটা অ্যারে টাইপের ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল যেটা একটা অ্যারে কে ডিনোট করে, এখানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা একটা অবজেক্ট কে ডিনোট করে। আর এইটাকে আমি একটা সিঙ্গলটন ভ্যারিয়েবল বা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারি, যে ভ্যারিয়েবলটার টাইপ স্ট্রিং, নাম্বার, বুলিয়ান এই টাইপের হবে। এই টাইপের ভ্যারিয়েবলগুলোর ক্ষেত্রে আমি এইখানে ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না, এখানে যা আছে এটাই থাকবে। এই যে যা আছে, এইচ 30 জায়গায় 40 করলে আমাকে সে এরর দিবে। পি এর জায়গায় 12 লিখেছি, পি এর জায়গায় যদি আমি পি ইকুয়াল টু 5 লিখি, পি মাইনাস 5 করি, সে আমাকে এটা করতে দিবে না। দেখি, দেখেন সে আমাকে করতে দিচ্ছে না। এই যে 34 নাম্বার লাইন, এই যে 34 নাম্বার লাইনে সে আমাকে করতে দিচ্ছে না। যখন এই টাইপের ভ্যারিয়েবল থাকবে তখন সে আমাকে ভ্যালু অ্যাসাইন বা রিঅ্যাসাইন করতে দিবে না। হাউ এভার এই জিনিসটা, এক সেকেন্ড, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা, যে পি ইকুয়াল টু পি মাইনাস 5 এই জিনিসটা যখন করছি, এই জিনিসটাকে সে আমাকে করতে দিবে না, কারণ এখানে এটা একটা সিঙ্গলটন ভ্যারিয়েবল ছিল এবং এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে সে আমাকে চেঞ্জ করতে দিবে না। হাউ এভার ওয়েন উই আর টকিং অ্যাবাউট অ্যারে and when we are talking about objects, in that case নর্মালি অ্যারের ভ্যালুগুলাকে সে চেঞ্জ করতে দিবে, বাট আমাকে অ্যারের টাইপটাকে চেঞ্জ করতে দিবে না। লাইক এই ভ্যারিয়েবলটাকে দিয়ে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সে আমাকে যে জিনিসটা করতে দিবে সেটা হচ্ছে এই অ্যারের ইন্ডেক্স গুলাকে চেঞ্জ করতে দিবে, বাট সে আমাকে যে জিনিসটা করতে দিবে না সেটা হচ্ছে এই এটা হচ্ছে একটা অ্যারে, নাম্বারস হচ্ছে একটা অ্যারে, এটাকে সে স্ট্রিং আমাকে বানাইতে দিবে না। আমাকে সে বলবে যে ঠিক আছে এটা একটা অ্যারে, তুমি এটাকে অ্যারের মতো করে ডিল করতে পারবা, আর তুমি এটাকে কখনো স্ট্রিং বা এটাকে কখনো বুলিয়ান বানাতে পারবা না। আমি যখন এইটাকে স্ট্রিং বা এইটাকে বুলিয়ান বানাতে যাব, ইন দ্যাট কেস সে আমাকে একটা এরর দিবে। সিঙ্গেলটন ভ্যারিয়েবল গুলোর ক্ষেত্রে যেটা ছিল যে ভ্যালুই চেঞ্জ করতে দিচ্ছিল না এই কনস্ট কিওয়ার্ডটা। আর যদি আমি এইভাবে চিন্তা করি যে অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে সে আমাকে যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাকে টাইপটা থেকে চেঞ্জ করতে দিচ্ছে না, সে আমাকে ইনার ভ্যালুগুলোকে চেঞ্জ করতে দিচ্ছে, ইনসাইডের ভ্যালুগুলা চেঞ্জ করতে দিবে, বাট আমাকে ওভারঅল যে টাইপটা আছে সেটাকে চেঞ্জ করতে দিবে না। এখন আমি যদি এরকম চাই যে আমি এমন একটা ভ্যারিয়েবল বা এমন একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই যেখানে আমি ইনার ভ্যারিয়েবল গুলাকেও কখনো চেঞ্জ করব না, ইন দ্যাট কেস তাহলে কিভাবে করা যেতে পারে? আচ্ছা, ইন দ্যাট কেস যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে ইনার ভ্যারিয়েবল গুলাকে আমরা কনস্ট্যান্ট টাইপের রাখতে পারি, ঠিক আছে? ইনার ভ্যারিয়েবল গুলা টাইপটাকেও কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। এনিওয়ে জিনিসগুলোতে আমি আসতেছি পরে। এইটা কি কনসেপ্টটা বুঝেছেন কিনা যে কনস্ট্যান্ট ভিতরে যখন আমরা কিছু লিখছি না তখন এটা আসলে কি টাইপের হচ্ছে ক্লাসের যখন ভিতরে? যখন কোনো কিছু অ্যাসাইন করছি না তখন কি টাইপের হচ্ছে? যখন কোনো কিছু কোনো ভ্যালু অ্যাসাইন করছি না তখন এটা আনডিফাইন্ড টাইপের হচ্ছে, যেটা ডিফাইন্ড না এই টাইপের হচ্ছে। বা আরেকটা করতে পারেন যে আপনি নাল রাখতে পারেন যদি কিছু না লিখেন, বাট নর্মালি কোনো কিছু না লিখা মানে আনডিফাইন্ড। সেম ভাবে কোনো জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে যদি জাস্ট রেখে দেই, যেমন এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখে দিয়েছি, এই ভ্যারিয়েবলে কোনো কিছু অ্যাসাইন করি নাই, ইন দ্যাট কেস এই ভ্যারিয়েবলটা হবে আনডিফাইন্ড টাইপের। আনডিফাইন্ড মানে এটা ডিফাইন্ড না।
এটার ভ্যালুটা কি এটা ডিফাইন না বা টাইপটা ডিফাইন না। সো নর্মালি এটা কিন্তু এটাও দেখেন যে নর্মালি যেটা হতো সি সি প্লাস প্লাস বা জাভাতেও যে কাজটা আপনারা করতেছেন সেটা হচ্ছে ভ্যারিয়েবল যখন নিচ্ছেন তখন ভ্যারিয়েবলের টাইপটা শুরুতেই অ্যাসাইন করে দিচ্ছেন। So at first what you actually do, at first you define the type of the variable, তাই না? শুরুতে আপনি টাইপ ডিফাইন করেন, লাইক ইন্টিজার ইন্টিজার দিয়ে আপনি শুরুতে বলে দেন যে এটা ইন্টিজার টাইপের। সো এট ফার্স্ট ইউ ডিফাইন দ্য টাইপ in the C or Java or in Java। এই কাজটা করছেন যে শুরুতে আপনি টাইপ ডিফাইন করছেন। এইখানে দেখেন এইখানে আমি টাইপটা ডিফাইন করছি না, রাদার আমি কি ভ্যালু অ্যাসাইন করছি এইটার উপর বেস করে সে টাইপটাকে ডিটেক্ট করে নিচ্ছে। এখানেই এটা সুবিধা, এখানেই যে আমাকে ইউজারকে কষ্ট করে টাইপ ডিফাইন করতে হচ্ছে না, ইউজারকে কষ্ট করে বলতে হচ্ছে না যে এই রেটিং ইজ অফ স্ট্রিং টাইপের বা এই ইসমেইল ইজ অফ বুলিয়ান টাইপের। এই টাইপটাকে ইউজারকে ডিফাইন করতে হচ্ছে না, রাদার ইউজার যে কাজটা করছে ইউজার ভ্যালু নিজের মতো করে জাস্ট ভ্যালু ক্রিয়েট করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিজের মতো করে ভ্যারিয়েবল অ্যাসাইন করবে, এইটাকে ডিটেক্ট করবে বা কোনটার টাইপ কি এইটাকে কম্পাইলার ডিফাইন করবে, ভ্যালুটা কি সেটার উপর বেস করে কম্পাইলার ডিফাইন করবে যে এটার টাইপ হচ্ছে এটা। ঠিক আছে, এই কনস্ট কিওয়ার্ডটা কখন কি কি কাজ করতেছে এটা কি সবাই বুঝছেন? আমি অনেক স্লো পড়াচ্ছি, স্টুডেন্ট সংখ্যা অনেক কম। আপনারা দেখেন যে এই জিনিসগুলো বুঝছেন কিনা যে কনস্ট কিওয়ার্ডটা কিভাবে কাজ করতেছে। সো বেসিক্যালি আবার যদি ইন শর্ট বলি, অবজেক্ট টাইপের বা অ্যারে টাইপের ভ্যারিয়েবল গুলার ক্ষেত্রে কনস্ট কিওয়ার্ডটা যে জিনিসটা করবে বা যে জিনিসটা প্রোটেক্ট করবে সেটা হচ্ছে এইটা, সে অন্য টাইপের ভ্যারিয়েবল দিয়ে এটাকে রিপ্লেস করতে দিবে না বা সে এই ভ্যারিয়েবলটা টাইপটাকে চেঞ্জ করতে দিবে না। সো যখনই আমি ভ্যারিয়েবলটা টাইপ চেঞ্জ করতে যাব সে আমাকে একটা এরর মেসেজ শো করবে। হাউএভার সে আমাকে যে জিনিসটা করতে দিবে সেটা হচ্ছে ইনার ভ্যালু গুলাকে চেঞ্জ করতে দিবে। ওকে, তো হ্যাঁ, তো একটু মতো সবাই বুঝছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো বা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখবো। এটা হচ্ছে সেম ভাবে এটা তো একটা অবজেক্ট করলাম। এইখানে একটা মজার জিনিস দেখেন, এইখানে হচ্ছে এইটা হচ্ছে অবজেক্টের ভিতরে, এটা হচ্ছে একটা অ্যারে। এই জিনিসগুলাই চিন্তা করেন যে এটাই যদি আপনাকে করতে হতো, আপনাকে যদি সি প্লাস প্লাস এই জিনিসটা করতে হতো যে একটা ক্লাস নিতে হতো, ক্লাসের ভিতরে একটা অ্যারে রাখতে হতো এবং অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে হতো, তখন চিন্তা করেন যে এটা আপনাকে কত লাইনের কোড লিখতে হতো। প্রথমে আগে একটা ক্লাস ডিফাইন করতে হতো, তারপর ক্লাসের মধ্যে ওইটা ডিফাইন করতে হতো যে অ্যারে হবে একটা, এবং এটা কি টাইপের হবে সেটাকে ডিফাইন করে দিতে হতো। তো অনেক কিছু আপনাকে আগে ডিফাইন করে দিতে হতো, তারপর আপনি অ্যাসাইন করতে পারতেন। এইখানে দেখেন, এইখানে আপনি ডাইরেক্টলি আপনি হচ্ছে অ্যাসাইন করে দিতে পারতেছেন, এত কিছু ডিফাইন করার কোনো ঝামেলা নাই। খুবই সহজে আপনি কয়েকটা ভ্যালু নিলেন, ভ্যালু নিয়ে নিজের মতো করে, যেমন একটা অ্যারে দরকার, অ্যারের জন্য কোনো কিছু ডিক্লেয়ারও করতে হচ্ছে না, ডাইরেক্ট ভ্যালু কমা সেপারেট করে লিখে দিচ্ছেন, এটা মানেই হচ্ছে যে এটা একটা অ্যারে। বুঝছেন? এটা মানে হচ্ছে এটা অ্যারে। সেম ভাবে এখানে যেমন স্ট্রিং, ইন্টিজার, অ্যারে ডিফাইন করতেছি, আমরা এখানে যে কাজটা করতে পারি জাভাস্ক্রিপ্টে সেটা হচ্ছে অবজেক্টের ভিতরে অবজেক্ট রাখতে পারি। পার্সন হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আমি আরেকটা অবজেক্ট রাখতে পারি। আরেকটা অবজেক্ট হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আরেকটা অবজেক্ট এবং এই অবজেক্টের দুইটা ফিল্ড, ওয়ান ইজ স্ট্রিট অ্যানাদার ইজ সিটি। সেম ভাবে অন্য আরেকটা অবজেক্ট রাখতে পারি, সাপোজ অ্যাড্রেসের জন্য একটা অবজেক্ট রাখলাম, সাপোজ আরো অন্য আরেকটা ফিচারের জন্য আরেকটা অবজেক্ট রাখলাম, সাপোজ চিলড্রেনের জন্য একটা অবজেক্ট রাখতে পারি, এখানে চিলড্রেন ওর যতগুলা বাচ্চা আছে সেই বাচ্চাদের ইনফরমেশন থাকবে, তারপর তার ওর বউয়ের জন্য একটা ইনফরমেশন রাখতে পারি, এখানে তার স্পাউসের ইনফরমেশন থাকবে। তো এইখানে জিনিসটা খেয়াল করেন যে আমি অবজেক্টের ভিতরে অবজেক্ট রাখতে পারছি, এটা হচ্ছে একটা মজার জিনিস, বা এটা আমাকে অনেক অনেক কাজকে আমার সোজা করে দিবে। বেসিক্যালি আপনারা এখনো ডাটাবেস পড়েন নাই, ডাটাবেসে জিনিসগুলো এইভাবে হয়, মানে রিলেশনাল ডাটাবেস সিস্টেমে আমরা যে কাজটা করি এইভাবে আমরা ট্যাবুলার ফরম্যাটে ডাটাগুলোকে ভিউ করি। সো বেসিক্যালি পার্সন উইল বি এ টেবিল, সো পার্সন টেবিলকে
পার্সন টেবিলের একটা সাব ডিভাইড বা সাব ডিভিশন হতে পারে অ্যাড্রেস, অ্যাড্রেসকে আবার 2-3টা ভাগে ভাগ করা যায়। সেম ভাবে সাপোজ আরো একটা অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটকে আরো ছোট ছোট কয়েকটা অ্যাট্রিবিউটে ভাগ করা যায়। এটা এটা যেমন একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাড্রেসও একটা অ্যাট্রিবিউট, বা এই অ্যাট্রিবিউটের সাব ডিভিশন আছে বা আরো আরো ছোট ছোট ভাগে অ্যাট্রিবিউটকে ভাগ করা যায়। সেম ভাবে আমি আরো কয়েকটা অ্যাট্রিবিউট রাখতে পারি, ওই অ্যাট্রিবিউটকেও আরো ছোট 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 ভাগে ভাগ করতে পারি। এই সুবিধাটাই আমাকে জাভাস্ক্রিপ্ট দেয় যে আমি এই রকম ভাবে অবজেক্টের ভিতর অবজেক্ট এইভাবে ডিফাইন করতে পারি। এটাকে অবজেক্টের ভিতর অবজেক্ট এইভাবে চিন্তা করতে পারেন, বা এটা চিন্তা করেন যে এইটা ভিতরে আপনি একটা একটা অবজেক্টের ভিতরে আপনি অনেকগুলো অ্যাট্রিবিউট রাখতে পারেন, এবং অ্যাট্রিবিউটের ভিতরেও সাব অ্যাট্রিবিউট রাখতে পারেন। লাইক স্ট্রিট এবং সিটি, এটা হচ্ছে সাব অ্যাট্রিবিউট। অ্যাড্রেসের সাব অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রিট এবং সিটি। অ্যাড্রেসকে যদি ভাঙি তাহলে স্ট্রিট এবং সিটি পাচ্ছি। ওকে, সেম ভাবে দেখেন, আমি যদি এই কনসোল ডট লগে এই যে পার্সনটাকে প্রিন্ট করতে চাই, যদি পার্সনকে প্রিন্ট করতে চাই, তাহলে এই পার্সন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে এইগুলাকে আমি পাবো। এই যে পার্সনের যে ইনফরমেশন গুলো আছে, বেসিক পার্সনের ইনফরমেশন, এগুলোকে আমি পাচ্ছি। সেম ভাবে পার্সন ডট হবিস যদি আমি দেই, এটা না, এটা না, আরো আরো উপরে, so I was in line number 117. সো এইখানে দেখেন, এইখানে পার্সন রিলেটেড এই ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন, মিউজিক, মুভিজ, বুকস, ইমেল, এই ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন। এইখানে আরেকটা মজার কাজ যেটা করা যেতে পারে, সেইটা হচ্ছে এইটা যে সেই মজার কাজটা হচ্ছে এইটা, ধরেন আমি চাচ্ছি যে এই পার্সনের এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তো একটা ভ্যারিয়েবল, তাই না? পার্সনের আন্ডারের একটা ভ্যারিয়েবল হচ্ছে এটা। আপনি যদি এরকম চান যে পার্সনের আন্ডারের যে ভ্যারিয়েবল গুলো আছে এই ভ্যারিয়েবল গুলাকে এক্সট্রাক্ট করতে, নর্মালি পার্সনের ভিতরে এই ভ্যারিয়েবল গুলাকে অ্যাক্সেস করার জন্য আমার কমান্ড হচ্ছে পার্সন ডট ফার্স্ট নেম বা পার্সন ডট লাস্ট নেম। এভাবে সি প্লাস প্লাসে যেভাবে অ্যাক্সেস করতাম অবজেক্টের ভিতরের অ্যাট্রিবিউটকে যেভাবে অ্যাক্সেস করতাম, এখানেও অবজেক্টের ভিতরের অ্যাট্রিবিউটকে সেম ভাবেই আমরা অ্যাক্সেস করব। লাইক হচ্ছে আমি যদি অ্যাক্সেস করতে চাই হবিস, ইন দ্যাট কেস এই পার্সন ডট হবিস দিলেই আমি হচ্ছে পার্সনের হবিসটাকে পাবো। এবং হবিসের যদি পার্টিকুলার একটা ইন্ডেক্স, আমি 1 ইন্ডেক্স প্রিন্ট করতে যাচ্ছি। এখন বলেন তো যে এই লাইনের জন্য আউটপুট কি হবে? 122 নম্বর লাইনের জন্য 122 নাম্বার লাইনের জন্য আমার আউটপুটটা কি হতে পারে? স্যার মিউজিক হবে, রাইট, 122 নাম্বার লাইনের জন্য মুভিজ হবে স্যার, আমার লাইনটা মুভিস হবে, কারণ এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা 2 নাম্বার ইন্ডেক্স। সো 1 নাম্বার লাইনের জন্য আমার আউটপুটটা হবে হচ্ছে মুভিস। সো দেখেন 1 নাম্বার লাইনের জন্য আমার আউটপুটটা পেয়েছি। এটা কত নাম্বার লাইন? বেসিক্যালি আমার লাইন হচ্ছে 122, 122 তে দেখেন আমি মুভিস পেয়েছি। সো বেসিক্যালি এই ওয়েতে আপনি সি প্লাস প্লাসে যেভাবে আপনি যে কোনো একটা অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতেন, এইখানেও সেম ভাবে আপনি কোনো একটা অবজেক্টের অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই অবজেক্টের যে অ্যাট্রিবিউট গুলো আছে লাইক ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলোতে খুব কষ্ট করে অ্যাক্সেস করতে হচ্ছে, যে পার্সন ডট ফার্স্ট নেম লিখছি, পার্সন ডট লাস্ট নেম লিখছি, এই জিনিসটাকে খুব কষ্ট করে অ্যাক্সেস করছি। এখন এইটাকে কষ্ট করে অ্যাক্সেস না করে এই জিনিসটাকে খুব সহজে অ্যাক্সেস করা যায়। সহজে অ্যাক্সেস করার ওয়েটা হচ্ছে, বা খুব এই এই যে কষ্ট করে অ্যাক্সেস করছি, এখন আমি চাচ্ছি যে এই কষ্ট করে অ্যাক্সেস না করে এই ফার্স্ট নেমটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে, বা এই লাস্ট নেমটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে, এই অবজেক্ট থেকে এই ভ্যারিয়েবলটাকে আমি চাচ্ছি এক্সট্রাক্ট করে নিয়ে আসতে। লাইক আমি চাচ্ছি ফার্স্ট নেম নামে একটা ভ্যারিয়েবল থাকুক, যে ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলটাকে ডিনোট করবে, বা এই ভ্যারিয়েবলের জিনিসপত্র ওই ভ্যারিয়েবলে থাকবে। সো আমি চাচ্ছি এই অবজেক্টের যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলাকে, সাপোজ পার্টিকুলার কয়েকটা অ্যাট্রিবিউট আমার বারবার ইউজ করতে হচ্ছে, যেহেতু কয়েকটা অ্যাট্রিবিউট আমার বারবার ইউজ করতে হচ্ছে, আমার বারবার এরকম পার্সন ডট ফার্স্ট নেম, পার্সন ডট লাস্ট নেম এভাবে করে লিখতে হচ্ছে। সেভাবে লেখা তো অনেক টায়ারসাম জব। আমি চিন্তা করলাম যে আমার যেহেতু কয়েকটা অ্যাট্রিবিউট অনেক বারবার ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি যে কাজটা করতে পারি, আমি কয়েকটা অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট করে ফেলতে পারি। এই কয়েকটা অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট করার জন্য কমান্ড হচ্ছে এইটা,
এটা খুবই মজার একটা কমান্ড। দেখেন আমি চাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেসের ভিতরে যে সিটিটা আছে এই সিটিটাকে এক্সট্রাক্ট করতে। সো আমি জাস্ট লিখে দিলাম যে কয়েকটা অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি। আমি শুভহু এখানে যা নাম দিব এখানেও সেম নাম দিব, লাস্ট নেম এখানে যেমন দিব যেভাবে লিখবো লাস্ট টাইম সেম ভাবে এখানে সেম স্পেলিং এ লিখবো। অ্যাড্রেসের আন্ডারে সিটিকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি, অ্যাড্রেসের আন্ডারে সিটিকে লিখবো, সেম ভাবে লিখলাম। আর এখানে দিলাম পার্সন। তার মানে হচ্ছে পার্সন থেকে এই পার্টিকুলার কয়েকটা ইনফরমেশন এইখানে গিয়ে বসে যাবে। বুঝতে পারছেন? আমি চাচ্ছি এইটা যে পার্সন থেকে কয়েকটা অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট করতে। এই এক্সট্রাক্টের কাজটা আমরা এই 124 নম্বর লাইনে করলাম। পার্সন থেকে কয়েকটা ইনফরমেশন দিয়ে। এটার কি কোনো নাম থাকবে না? কোনটার নাম থাকবে না? এই এইটার যে মানে একটা এই যে এই ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি দেখেন এটা কিন্তু অবজেক্ট না। ফার্স্ট নেম লাস্ট নেম এই টোটাল জিনিসটা কিন্তু একটা অবজেক্ট না। আমি চাচ্ছি এই টোটাল অবজেক্ট থেকে জাস্ট কয়েকটা অ্যাট্রিবিউটকে বের করে নিয়ে আসতে। এইখানে যে আমি কয়েকটা জাস্ট অ্যাট্রিবিউটকে বের করে নিয়ে আসলাম। আপনি চাইলে আপনি যদি চাইতেন জাস্ট একটা অ্যাট্রিবিউটকে বের করে নিয়ে আসতে এভাবে আপনি লিখতে পারতেন। এটা মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে বের করে নিয়ে আসতেছি একটা ফাংশন থেকে বা একটা অবজেক্ট থেকে একটা অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট বের করে নিয়ে করে আসছি। আনলে ওইটা এখন স্টোর থাকবে। ফার্স্ট নেম নামে এই ভ্যারিয়েবল স্টোর থাকবে, ফার্স্ট নেম নামে ভ্যারিয়েবল এখন জন স্টোর থাকবে। ওকে, আগে আগে এই জনটা স্টোর ছিল পার্সন ডট ফার্স্ট নেমে। পার্সনকে এক্সেস করে পার্সন ডট মানে আগে পার্সনকে এক্সেস করতে হতো, তারপর কোনো একটা অ্যাট্রিবিউটকে এক্সেস করতে হতো। এখন এই এক্সট্রাক্ট করার ফলে আমি যে কাজটা করতে পারছি আমি এই ফার্স্ট নেম দিয়েই পরবর্তীতে বাকি কাজগুলো করতে পারছি। এখানে আমি এই জিনিসটাই দেখালাম যে একসাথে তিনটা লাইন তিনটা অ্যাট্রিবিউটকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। এখানে একসাথে তিনটা অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট করছি, ফার্স্ট নেমকে এক্সট্রাক্ট করেছি, লাস্ট নেম এবং অ্যাড্রেস এর ভিতরে সিটিটাকে এক্সট্রাক্ট করেছি। সো এখন যদি আমি এই ফার্স্ট নেম লাস্ট নেম আর সিটি কে প্রিন্ট দিতে চাই তাহলে কি আসার কথা? ফার্স্ট নেম হিসেবে বা এই 125 নম্বর লাইনে আউটপুটে কি আসার কথা? জন। শুধু জন আসবে? জন ফার্স্ট নেম হচ্ছে জন, জন আসলো। প্লাস একটা স্পেস দিয়ে লাস্ট নেম, তারপর ফ্রম সিটিটা আসবে। তো এখানে আসার কথা জন ডুই ফ্রম লন্ডন। এখন দেখি আউটপুটে কি আসতেছে। এই যে দেখেন আউটপুটে এটাই আসতেছে যে জন ডুই ফ্রম লন্ডন। এখন এটা বলেন তো যে এইটা ইউজ করলে আমার লাভটা কি হচ্ছে বা আমার ইন ফিউচার কি লাভ হতে পারে? ইন ফিউচার যে লাভটা হতে পারে সেটা হচ্ছে এইটা যে আমাদের এরকম প্রাইভেসির একটা ব্যাপার ছিল না সি প্লাস প্লাসে যে এই ভ্যারিয়েবল একে অ্যাক্সেস করতে পারবে বা এটা হচ্ছে প্রাইভেট মেম্বার এটা পাবলিক মেম্বার, এই টাইপের ব্যাপার ছিল না। তখন সাপোজ অন্য একটা ক্লাসের অবজেক্ট যদি অন্য একটা ক্লাস যদি সাপোজ ক্লাস এ এবং ক্লাস বি আছে, এখন বি যদি এ কে অ্যাক্সেস করতে হইতো তখন তাকে ফ্রেন্ড বানাতে হতো, এই টাইপের কনসেপ্ট গুলো ছিল না? এরকম ছিল না কনসেপ্টটা? বেসিক্যালি কনসেপ্টটা এরকম ছিল। তো তখন কিন্তু দেখেন আপনাকে এরকম কিছু ঝামেলা করতে হতো, ফ্রেন্ড ফাংশন বানাইতে হতো। এখন এই জিনিসগুলাই একটা ওয়ে অ্যারাউন্ড হচ্ছে বা খুব সহজে করার ওয়েটা হচ্ছে এইটা যে আপনি যদি চান এই পার্টিকুলার ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে হোয়ার আপনার এই পার্টিকুলার অবজেক্টে আপনার অ্যাক্সেস নাই, সাপোজ এরকম যদি হয় যে এই পার্টিকুলার অবজেক্টে আপনার অ্যাক্সেস নাই বাট আপনি চাচ্ছেন এই কয়েকটা ভ্যারিয়েবল এক্সট্রাক্ট করে কোনো একটা জায়গায় জাস্ট পাস করে দিতে, ইন দ্যাট কেস সহজে এই কাজটা করতে পারেন। হাউএভার এই প্রাইভেসির ব্যাপারগুলা বা প্রাইভেসি কিভাবে মেনটেন করে এই জিনিসগুলা এই সি প্লাস প্লাসে যেভাবে পড়েছি এইখানে কমপ্লিটলি ডিফারেন্ট। হাউএভার এই যে কমপ্লিটলি ডিফারেন্ট হলো বাট বেসিক্যালি আমাদের এই এত ডিটেলসে জানতে হবে না। আমরা যে কাজগুলো করতেছি এগুলাতে এত ডিটেলসে বা এত কমপ্লেক্স কিছু জানা লাগবে না, সো ভয়ের কোনো কারণ নেই। আমরা জাস্ট বেসিক সিম্পল জিনিসগুলো জানি। এটা কেন ইউজ করছি জাস্ট সিম্পল ভাবে জানি যে এটা ইউজ করছি কারণ হচ্ছে আমি পার্সন ডট ফার্স্ট নেম পার্সন ডট লাস্ট নেম কঠিন কমপ্লেক্স করে লিখতাম, এই কমপ্লেক্স করে লেখাটাকে একটু সহজ করার জন্য কোডটাকে একটু সিম্পল করার জন্য জাস্ট আমি এই কয়েকটা ভ্যারিয়েবলকে এইখান থেকে এক্সট্রাক্ট করতে পারি, এক্সট্রাক্ট করে ইন ফিউচার ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আই হ্যাভ ইউজড ইন দ্যাট ওয়ে। এখন যাই যে অ্যারে অফ অবজেক্টস, যে অবজেক্টের এখন তো আমি অবজেক্ট নিয়ে পড়লাম, নেক্সট আমি পড়বো যে অবজেক্টের অ্যারে জিনিসটা কি।
অবজেক্ট অ্যারে মানে হচ্ছে অনেকগুলো অবজেক্ট আর কি। সো একসাথে যদি অনেকগুলো অবজেক্ট নিয়ে আমি ডিল করতে চাই, সো দ্যাট উইল বি অ্যান অবজেক্টের অ্যারে। সো বেসিক্যালি আপনি যদি এরকম চান, সাপোজ আপনি একটা টু ডু লিস্ট বানাতে যাচ্ছেন, আপনি একটা টু ডু লিস্ট বানাতে যাচ্ছেন, ওইখানে এরকম কয়েকটা ইনফরমেশন, সাপোজ এরকম অনেকগুলো ইনফরমেশন থাকবে, আপনি কি কি কাজ করবেন ওই ইনফরমেশন গুলো থাকবে, এবং সাপোজ ইনফরমেশনটা থাকবে যে ওই পার্টিকুলার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। সো আপনি এরকম একটা টু ডু লিস্ট বানাতে পারেন, আইডি 1 2 এরকম। আইডি হচ্ছে 1 মানে এই কাজটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছেন এই আইডি দিয়ে। টেক্সট মানে হচ্ছে এটা, যে এটা টেক্সট হচ্ছে এটা, টেক আউট অফ ট্র্যাশ, ট্র্যাশ ক্লিন করা, আর ইজ কমপ্লিটেড ট্রু। এভাবে করে আমি সাপোজ কয়েকটা অবজেক্ট তৈরি করলাম। সো এটা আমার একটা টু ডু লিস্ট, টু ডু লিস্টের জন্য আমি কয়েকটা অবজেক্ট তৈরি করলাম। সো টু ডুস এইটা হচ্ছে আমার অবজেক্টের একটা অ্যারে। সো টু ডু ইজ অ্যান অ্যারে which consists multiple objects. সো এখানে অনেকগুলো অবজেক্ট আছে, সো আমি একটা অবজেক্টের অ্যারে তৈরি করলাম। সো এখন আমি চাইলে যে কোনো একটা অবজেক্টের অ্যারের যে কোনো সেম ভাবে আমি যেভাবে অ্যাক্সেস করতাম এই অবজেক্টের অ্যারের জিনিসপত্রগুলোকে সেম ভাবে অ্যাক্সেস করতে পারি। সো টু ডু সেট যদি আমি 0 নাম্বার ইন্ডেক্সকে ধরি, তাহলে আমি এই এতটুকু জিনিসকে আউটপুট হিসেবে পাবো। এটাই দেখেন 150 নাম্বার লাইনে যে জিনিসটা হচ্ছে, যে টু ডু সেট টেক আউট অফ ট্র্যাশ, এই নাম্বার লাইনে জাস্ট এই জিনিসটা আমি প্রিন্ট হিসেবে পাচ্ছি। ঠিক আছে, সেম ভাবে আমি যদি চাই যে এই টু ডুস ভ্যারিয়েবলের সাপোজ ইন্ডেক্স নাম্বার 0 সাপোজ টেক্সটকে অ্যাক্সেস করতে, তখন কিভাবে করতে পারি? সাপোজ আমি চাচ্ছি যে টু ডুস এই অবজেক্টের বা এই অ্যারের আমি ফার্স্ট ইন্ডেক্সের টেক্সটকে অ্যাক্সেস করব, তখন কিভাবে করতে পারি? আচ্ছা, তখন আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে জাস্ট টু ডু সেভ 0 ডট হচ্ছে ডট দিয়ে যদি টেক্সট লিখি, তাহলে এই টেক্সটটাকে আমরা প্রিন্ট করতে পারি। সেম ভাবে টু ডু সেভ 0 বা 1 দিয়ে ডট দিয়ে যদি ইজ কমপ্লিটেড লিখি, ইন দ্যাট কেস আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, নেক্সট যাচ্ছি। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমার এরকম থাকে, নর্মালি ডাটাবেজে কোনো জিনিস রাখার জন্য বা কোনো ইনফরমেশন রাখার জন্য আমি একটা ফরম্যাট, একটা স্পেসিফিক ফরম্যাট আছে। নর্মালি আমরা এই যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এইভাবে ভ্যারিয়েবল ডাটাবেজে সেন্ড করা যায় না, এইভাবে ভ্যালু ডাটাবেজে সেন্ড করা যায় না, এবং এইভাবে ভ্যালু ডাটাবেজ থেকে আনা যায় না। ডাটাবেজে ভ্যালু সেন্ড করা এবং ডাটাবেস থেকে ভ্যালুকে নিয়ে আসার জন্য আমাকে একটা স্পেসিফিক ফরম্যাট ইউজ করতে হয়। এই ফরম্যাটটাকে আমরা বলি জেসন ফরম্যাট। এটা মোটামুটি এটা হচ্ছে কনভেনশন। এইভাবেও এটাও ট্রু না যে ডাটাবেসে যে কোনো ভ্যালু এভাবে পাঠানো যায় না, এটা এভাবে ট্রু না, ভ্যালু পাঠানো যায়, বাট বেসিক্যালি দ্য কনভেনশন ইজ টু ইউজ দ্য ফরম্যাট জেসন। জেসন ইজ দ্য ফরম্যাট, এই ফরম্যাটে আমরা ডাটাবেসে নর্মালি ভ্যালু পাঠাই এবং ডাটাবেস থেকে ভ্যালু নিয়ে আসি। এখন নর্মালি এটা is applicable for any database, এটা applicable না। নরমালি ওরাকল, ফায়ারবেস আমরা দেখবো নেক্সট ক্লাসে। এই ফায়ারবেসের জন্য এটা applicable, যে ফায়ারবেস ডাটাবেসে ডাটা পাঠানোর জন্য এই জেসন ফরম্যাট ইউজ করতে হয়। ফোর্থ ইয়ারে আপনারা ইন্টিগ্রেটেড প্রজেক্ট করবেন, এখানে এইসব প্রজেক্টে হার্ডওয়্যার থাকবে। মোটামুটি আরডুনো হচ্ছে ডাটা পাঠানোর জন্য এই জেসন ফরম্যাট ইউজ করে। সো মোটামুটি এটা ইউনিভার্সাল একটা ফরম্যাট, যে ফরম্যাটটা ইউজ হয় ডাটাকে ফায়ার ডাটাবেসে পাঠানোর জন্য এবং ডাটাকে ডাটাবেস থেকে রিট্রিভ করার জন্য। তো জেসন ফরম্যাটের ফুল ফর্মটা হচ্ছে এটা, যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। সো আমরা এইভাবে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এইটা আর জাভাস্ক্রিপ্টের বা জেসন ফরম্যাটটা একটু ডিফারেন্ট। সো আমরা জেসন ফরম্যাটে এই ডাটাটাই কিরকম এটা একটু দেখার চেষ্টা করি। এই ডাটাকে দেখার জন্য আমি একটা লিংক এখানে দিয়েছি, এই লিংকে যদি একটু যাই, এই লিংকে যাচ্ছি, এইটা হচ্ছে জেসন ফরম্যাটার।
এইখানে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে আপনি যে কোনো একটা টেক্সট দিলে সে ওইটার জন্য জেসন ফরম্যাটটাকে তৈরি করে দিবে বা জেসন ফরম্যাটটাকে জেনারেট করে দিবে। সো সাপোজ আমি যদি এই টেক্সটটা দেই, তো এই টেক্সটটার জন্য জেসন ফরম্যাটটাকে তৈরি করে দিবে। যদি ফরম্যাট জেসনে ক্লিক করি, সো আমি জেসন ফরম্যাটটাকে পাবো। এইটা দেখেন, এইটা হচ্ছে আমার এই টেক্সটটার জন্য জেসন ফরম্যাটটা হচ্ছে এই রকম, কিছুটা ডিফারেন্ট, এটার থেকে কিছুটা ডিফারেন্ট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে। ডিফারেন্সটা হচ্ছে এইটা যে এই যে ভ্যারিয়েবল গুলা নামটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে ইনক্লোজ করা, ভ্যারিয়েবল গুলোর নামটা। নর্মালি আমরা ভ্যারিয়েবল গুলো এরকম ডাবল ইনভার্টেড কমা দিয়ে ইনক্লোজ করে রাখি না, টেক্সটটাকে এইভাবে রাখি না, ইজ কম্পাইল এইভাবে রাখি না, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট। এইখানে অ্যাট্রিবিউট গুলাকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রেখেছে। সো বেসিক ফরম্যাটে এই একটু চেঞ্জ, যে বেসিক ফরম্যাটের ভিতরে রেখেছে। বাট আমরা কিন্তু চাইলেই এইভাবে ইউজ করতে পারবো না, বা আমরা কোড কিন্তু এভাবে করতে দিবে না। আমাদের জাভাস্ক্রিপ্ট ডাবল ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো কিছু রাখি, ইন দ্যাট কেস সেইটাকে স্ট্রিং হিসেবে ধরে নেবে। সো এইভাবে যেহেতু করতে দিবে না, দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্টকে আমরা ইয়াতে করে নেব, অবজেক্টকে জেসন ফরম্যাটে কনভার্ট করে নেব। অবজেক্টকে জেসন ফরম্যাটে কনভার্ট করার খুবই সহজ একটা সলিউশন হচ্ছে এইটা, একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে জেসন ডট স্ট্রিংইফাই। জেসন ডট স্ট্রিংইফাই এর ভিতরে আপনি যদি কোনো একটা অবজেক্টকে পাস করে দেন, তাহলে সে যেটা করবে সে হচ্ছে এই অবজেক্টকে জেসন ফরম্যাটে কনভার্ট করে দেবে। টু ডুস হচ্ছে আমার একটা অবজেক্ট, আমি যদি এইটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করতে চাই, তাহলে স্ট্রিংইফাই এর ভিতরে যদি আমি এটা দিয়ে দেই, তাহলে সে যেটা করবে আমাকে এই জিনিসটাকে, এই টু ডুস অবজেক্টটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে দিবে। এবং এই জিনিসটাই দেখেন, যদি আমি 156 নম্বর লাইনের আউটপুটটা একটু দেখি, এই যে দেখেন 156 নাম্বার লাইনের আউটপুটটা ও যেটা করেছে, এই যে সেম ভাবে আইডির ভিতরে দেখেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইনক্লোজ করা, সেম ভাবে টেক আউট অফ টেক্সটটাও ডাবল ইনভার্টেড কমার মধ্যে ইনক্লোজ করা, সেম ভাবে আইডিও ডাবল ইনভার্টেড কমার মধ্যে ইনক্লোজ করা। তো সেম ভাবে এই কাজটা করেছে যে এইটাকে সে আমাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে টু কনভার্ট, দিস ইজ এ ওয়ে অ্যাকচুয়ালি, বেসিক্যালি দিস ওয়ে উই উইল ইউজ। এটাকে আমাদের, এই ফাংশনটাকে আমাদের ইউজ করতে হবে যখন আমরা ডাটাবেজে পাঠাবো। পাঠানোর আগে জেসন ডট স্ট্রিংইফাই ইউজ করতে হবে, এখানে অবজেক্টটা পাস করে দিব, তাহলে সে যেটা করবে এই অবজেক্টটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে দেবে। মাই নেক্সট জব ইজ টু send this object to the database। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, জি স্যার। আহ, আচ্ছা আমি শেষ করে দিব খুবই তাড়াতাড়ি, আর হয়তো 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। এটা পরবর্তীতে ফিজিক্যাল ক্লাসে দেখাবো। বাট নর্মালি যদি আপনার ক্লাস, বেসিক্যালি এটার মেইন টার্গেটটা ছিল এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করার, যাতে আপনাদেরকে আমি যেগুলা শেখানোর দরকার এগুলা যাতে শিখাতে পারি, অ্যাজ ওয়েল এস কিছু এক্সট্রা জিনিস যাতে শেখানো যায়, যাতে আপনারা বলতে পারেন যে না এই কোর্স থেকে এই জিনিসগুলো শিখেছি যেটা পরবর্তীতে কাজে লেগেছে। বাট এটা আসলে সামহাউ পসিবল হচ্ছে না, অনেকগুলো কনস্ট্রেন্ট। সো যতটুকু ফিজিক্যাল ক্লাসে দেখানো যায়, হয়তো এই ক্লাসগুলো পরে আর নিব না, এই সেশন, এই এক্সট্রা সেশনগুলা, এটা অবশ্যই আপনাদের জন্য প্রেশার। 2 দিন বন্ধ পান, 2 দিনের মধ্যে যদি এরকম 2 ঘন্টা সেশনে জয়েন করতে হয়, এটা আপনাদের জন্য টায়ারসাম জব। এনিওয়ে যতটুকু ফিজিক্যালে, পরবর্তীতে যতটুকু ফিজিক্যালে কভার করা যায় ততটুকু করবো। আজকে যেহেতু শুরু করে দিয়েছি, আর একটু কিছু জিনিস পড়াই। নেক্সট হচ্ছে লুপ, দ্য ফল লুপ। নর্মালি লুপের কনসেপ্টটাও সেম ভাবে, জাভাস্ক্রিপ্টে সি প্লাস প্লাসে যেভাবে লুপ ছিল, এখানে লুপের কনসেপ্টটাও হচ্ছে সেম। লুপের কনসেপ্ট হচ্ছে এইটা, যে
যে একই সেম কনসেপ্ট দিয়ে আইটারেট করতাম। লেট নামে একটা ভেরিয়েবল নিলাম, লেট হচ্ছে আমার একটা লোকাল ভেরিয়েবল। এটা নর্মালি লোকালি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য লেট কিওয়ার্ডটা ইউজ করি। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি আইটারেট ওভার থিংস। সো এইটা দিয়ে যদি আমি লিখি, সো এই ভেরিয়েবলটা 0 থেকে সো এই লুপটা 0 থেকে 3-এর আগ পর্যন্ত যাবে, তার মানে 3বার চলবে। 0-এর জন্য একবার চলবে, 1-এর জন্য একবার চলবে এবং 2-এর জন্য একবার চলবে। console.log-এ আমি i প্রিন্ট করতেছি, সো i এর ভ্যালুটা প্রিন্ট করবে। এখানে দেখেন আমি যে জিনিসটা করতে যাচ্ছি, যে টু ডুস নামে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের টেক্সটটাকে প্রিন্ট করতে যাচ্ছি। আই ইন্ডেক্সের টেক্সটটা, মানে আমি চাচ্ছি টু ডুস অবজেক্টের প্রতিটা ইন্ডেক্স ধরে ধরে তার টেক্সটটাকে প্রিন্ট করতে। মানে এটা যদি আমার টু ডুস অবজেক্টটা হয়, এটা হচ্ছে আমার অবজেক্ট, আমি চাচ্ছি প্রত্যেকটা অবজেক্টের প্রত্যেকটা ইন্ডেক্সের টেক্সটটাকে প্রিন্ট করতে। সো এই টু ডুস এই অবজেক্টের প্রত্যেকটা ইন্ডেক্সের টেক্সটটাকে প্রিন্ট করার জন্য জাস্ট এই সেম ভাবে জাস্ট টু ডুস থার্ড ব্র্যাকেট আই ডট টেক্সট যদি এটা দেই, তাহলে টু ডুস এই অবজেক্টের আমি হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের টেক্সটটাকে প্রিন্ট করতে পারবো। সো এটা টেক্সটটাকে প্রিন্ট করলাম, এখানে টেক্সট প্রিন্ট করলাম, এখানে টেক্সট প্রিন্ট করলাম। সো এইভাবে করে আমি বেসিক্যালি প্রিন্ট করতে পারি, বা এইভাবে করে বেসিক্যালি আমি এই লুপ চালিয়ে আমি হচ্ছে এইভাবে লুপ চালিয়ে প্রত্যেকটা অ্যারে অফ অবজেক্টস এর ইন্ডেক্স গুলোকে প্রিন্ট করতে পারি। সেম ভাবে হোয়াইল লুপে হচ্ছে সেম কনসেপ্ট, ফর লুপ যেভাবে কাজ করতো হোয়াইল লুপেও সেম ভাবে এখানে ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করেছি, সেম ভাবে এখানে একটা লুপ চলছে। এইখানে যে জিনিসটা ডিফারেন্ট বা যে জিনিসটা নতুন সেটা হচ্ছে এইটা, যে নর্মালি আগে যেটা হচ্ছিল, আগে হচ্ছে আমাকে একটা ভ্যারিয়েবল, আগে হচ্ছে একটা লুপ চালানোর জন্য আমাকে যেটা করতে হতো নর্মালি 3টা কাজ। একটা হচ্ছে লুপটাকে ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হতো বা লুপটাকে ইনিশিয়ালাইজ করতে হতো, কন্ডিশন সেট করতে হতো, এরপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হতো। সো বেসিক্যালি 3টা কাজ করতে হতো। তারপর এই 3টা কাজ করে তারপর হচ্ছে আমি কোড লিখতাম, ভিতরে ইনার ব্লকটা লিখতাম, ডিজাইন করতাম। ইনিশিয়াল কাজটা হচ্ছে আমি আগে ইনিশিয়ালাইজ করতাম, কন্ডিশন টেস্ট চেক করতাম, কন্ডিশন দিতাম, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশন রাখতাম। এইখানে এই কাজটাকেই সহজ করার জন্য যে জিনিসটা এসেছে, যে কনসেপ্টটা এসেছে সেটা হচ্ছে এইটা, যেখানে একটা ভ্যারিয়েবল নিতে পারি এবং এই ভ্যারিয়েবলটাকে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে, এই ভ্যারিয়েবলটাকে আমি বললাম যে এইটা হচ্ছে আইটারেটর। সো এই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে দিচ্ছি আইটারেটর। এটা অফ যদি টু ডুস দেই, এর মানে হচ্ছে এইটা যে আমি টু ডুস এই অ্যারেটাকে আমি ট্রাভার্স করতে যাচ্ছি। এইটা মানে হচ্ছে এইটা যে আমি টু ডুস অ্যারেটাকে ট্রাভার্স করতে চাচ্ছি। আই উইল বি ট্রাভার্সিং দ্য টু ডুস অ্যারে or to do's array from 1 to the 1 to end, মানে টু ডুস অ্যারেটা যতগুলো ইন্ডেক্সকে কভার করে। সাপোজ টু ডুস অ্যারেটা হচ্ছে 5টা ইন্ডেক্স আছে বা 5টা এলিমেন্ট আছে। সো এই অ্যারেতে 5টা যদি অবজেক্ট থাকে, আমি চাচ্ছি এই 5টা অবজেক্টকে ট্রাভার্স করতে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাব, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাব, বা ইন্ডেক্স 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যাব। সো এই জিনিসটাই আমি করতে পারি এই সিনট্যাক্সটার মাধ্যমে। সো এই সিনট্যাক্সের মাধ্যমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি আই দিয়ে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো কিছু সেট করতে হচ্ছে না। আমি জাস্ট টু ডু অফ এটা যদি দেই, এটা মানেই হচ্ছে সে এই কমান্ডটা পাবে যে প্রোগ্রামার চাচ্ছে টু ডুস এই অ্যারেটাকে ট্রাভার্স করতে এবং 1 থেকে শুরু করে সে শেষ পর্যন্ত ট্রাভার্স করবে। এবং আমি যদি ইনার ইনার ব্লকে যদি এটা লিখি যে টু ডু ডট টেক্সট লিখি, ইন দ্যাট কেস এই টু ডুটা নর্মালি এখন এই আয়ের মতো কাজ করবে। সো টু ডুটা ইনিশিয়ালি বা ইন্ডেক্স ফার্স্ট আইটারেশনে এই টু ডুটা ডিনোট করবে ইন্ডেক্স 0-কে, ইন্ডেক্স 0-তে ফার্স্ট আইটারেশনে সে ইন্ডেক্স 0-কে ডিনোট করবে। সেকেন্ড আইটারেশনে সে এই টু ডু ভ্যারিয়েবলটা ইন্ডেক্স 1-কে ডিনোট করবে। সেম ভাবে থার্ড আইটারেশনে টু ডু ভ্যারিয়েবলটা সে ইন্ডেক্স 2-কে ডিনোট করবে। এইভাবে সে চলবে। সো এই লুপটা ততবার চলবে যতগুলো অবজেক্ট আসছে এই অ্যারেতে। টু ডুস অ্যারেতে টোটাল অবজেক্ট আছে কয়টা? টু ডুস অ্যারেতে টোটাল অবজেক্ট আছে 3টা। টু ডুস অ্যারেতে টোটাল অবজেক্ট যেহেতু আছে 3টা, সো এই লুপটা আমার চলবে 3বার। লুপটা 3বার চলে
আমাকে তিনটা আউটপুট দিবে বা তিনটা জিনিস আউটপুট দিবে। সো টু ডু ডট টেক্সট সেম ভাবে শুরু ডট যদি টেক্সট করি তার মানে ফার্স্ট আইটারেশনে সে আউটপুট দিবে হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সের টেক্সটের ভ্যালুটা। সো ফার্স্ট ইন্ডেক্স বা ফার্স্ট অবজেক্ট হচ্ছে এইটা। সো ফার্স্ট অবজেক্টের টেক্সটের ভ্যালুটা হচ্ছে টেক আউট অফ ট্র্যাশ। সো টেক আউট অফ ট্র্যাশ এইটা আউটপুট দিবে। সেকেন্ড আইটারেশনে সে কি আউটপুট দেবে বলেন তো? সেকেন্ড আইটারেশনে এই টু ডুটা ডিনোট করবে ইন্ডেক্স 1 কে, ইন্ডেক্স 1 বা অবজেক্ট 1 কে ডিনোট করবে, বা এটাকে আমি এভাবে বলি যে এটা অবজেক্ট 1। সো ফার্স্ট আইটারেশনে এটা ডিনোট করতেছে অবজেক্ট 0 কে, সেকেন্ড আইটারেশনে এটা অবজেক্ট 1 কে ডিনোট করছে। সো এখন বলেন তো যে সেকেন্ড আইটারেশনে টু ডু ডট টেক্সট এটা কি প্রিন্ট করবে? এটা যদি আমার অবজেক্টটা হয়, এটা যদি অবজেক্ট অ্যারেটা হয়, তাহলে সেকেন্ড আইটারেশনে কি প্রিন্ট করার কথা? ওকে, সেকেন্ড আইটারেশনে প্রিন্ট করার কথা হচ্ছে এইটা, এই অবজেক্টের যে টেক্সটের ভ্যালুটা আছে এটা প্রিন্ট করার কথা। এই অবজেক্টের টেক্সটের ভ্যালুটা হচ্ছে মিটিং উইথ টিচার। সো এই মিটিং উইথ টিচার প্রিন্ট করবে। সেম ভাবে থার্ড আইটারেশনে যে কাজটা করবে, সেটা হচ্ছে এই থার্ড অবজেক্টটার হচ্ছে বা অবজেক্ট 2 এর সে এই টেক্সটটাকে প্রিন্ট করবে না, লাইক ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটাকে প্রিন্ট করবে। সো আমি যদি একটু কোডে দেখি আউটপুটটা কি এসেছে, কোডে আউটপুটটা এসেছে এরকম ভাবে যে টেক আউট অফ ট্র্যাশ, মিটিং উইথ টিচার, ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট, টেক আউট অফ ট্র্যাশ, এই তিনটা লেখা পেয়েছি। সো বেসিক্যালি এই কাজটাই সে করছিল। যে আমি নর্মালি এই আগের যে কনসেপ্টটা ছিল যে লুপে যে জিনিসটা ছিল 0 থেকে শেষ পর্যন্ত যেতাম, তো এইভাবে আমার ইনিশিয়ালাইজ করতে হতো, কন্ডিশন সেট করতে হতো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেট করতে হতো, অনেক ঝামেলা ছিল। বাট আমি নর্মালি এই জাভাস্ক্রিপ্টে এই সুবিধাটাই আমাকে দিচ্ছে, যদি কোনো একটা অ্যারেকে ট্রাভার্স করতে চাই তাহলে খুব সহজেই এই কমান্ডটা দিয়ে ট্রাভার্স করতে পারি। জাস্ট একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল নিয়ে যদি ওই অফ দিয়ে অ্যারেটার নাম বা অবজেক্টের অ্যারেটার নামটা লিখবো। ইন দ্যাট কেস কম্পাইলার এই কমান্ডটা পাবে যে ইউজার চাচ্ছে এই অবজেক্টের অ্যারেটাকে 1 থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করতে, তারপর হচ্ছে সে 1 থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করবে। সো বেসিক্যালি এইটা হচ্ছে কনসেপ্ট। এখন পর্যন্ত যা যা পড়িয়েছি এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? বা মোটামুটি কি কিছু বোঝা যাচ্ছে? ওকে, আমার কথা কি শোনা যায়? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? এনিওয়ে, আমি বুঝতেছি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। এতটুক যদি বুঝে থাকি, সো বেসিক্যালি আজকের ক্লাস হচ্ছে আমি এতটুকু পর্যন্তই নিব। সমস্যা নাই, এই টপিকগুলো আমি আবারও হচ্ছে কভার করব। আবার কভার করব হচ্ছে ফিজিক্যাল ক্লাসে। বাট ফিজিক্যাল ক্লাসে একটা সমস্যাই হবে, সেটা হচ্ছে যে অল টপিক কভার করা যাবে না, বা যেগুলা 2 ঘন্টার মধ্যে যতটুকু অ্যাকচুয়ালি কভার করা যায় ততটুকু অ্যাকচুয়ালি কভার করা যাবে। এনিওয়ে, থ্যাংক ইউ এভরিওয়ান, আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি।